নিবিড় নিস্তব্ধতার মাঝে কেবল এক হৃৎস্পন্দন ক্রমান্বয়ে ধকধক করে স্পন্দিত হচ্ছে। একটা চাপা ভ্যাপসা গরম আশেপাশের এলাকা জুড়ে বিরাজমান। একটু একটু করে কালচে ধোঁয়ায় আবিষ্ট হতে থাকলো জায়গাটা। অগ্নি প্রজ্বলিত মহাশ্মশানের পাশেই কলকল করে বয়ে চলেছে শীতল কালিন্দ্রা নদীর জলধারা। ক্রমে জল থেকে উঠে এলেন এক যুবক তান্ত্রিক। দীর্ঘদেহী ওনার চেহারা, চোখে মুখে জ্বলন্ত ক্রুদ্ধ ভাব লক্ষণীয়। মাথার লম্বা কালচে চুল কাঁধ অবধি গড়িয়ে এসেছে। ভিজে চুল থেকে টপ টপ করে জল পড়ছে পিঠ বেয়ে। ওনার পরনে শ্বেত ধুতি আর ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। কাঁধ থেকে কোমর অবধি পৈতের সুতো লেপ্টে রয়েছে গাত্রের সাথে। নগ্ন পদে শ্মশানভূমির উষ্ণ বালিয়াড়ির উপর দিয়ে হেঁটে চলেছেন আধ ভাঙা পাথুরে মন্দিরটার দিকে। মন্দিরের বাইরে সিঁড়ির কাছে একটা ধারালো খড়গ তুলে নিলেন। তারপরে সামনের কালচে পাথরটার উপর একটা লাল রক্তের ছোপওয়ালা কাপড় চাপিয়ে দিলেন। বাইরে থেকে একটা পেঁচা কর্কশ ভঙ্গিতে ডেকে উঠল। তান্ত্রিক ভিতর থেকে মন্দিরের দরজা বন্ধ করে দিলেন। এক রাস জমাট নিস্তব্ধতা ওই অন্ধকার মন্দিরের ভিতরের অংশটাকে ঘিরে ধরল। খচ করে একটা শব্দ হলো, আর জ্বলে উঠল একটা ছোট্ট আগুনের স্ফুলিঙ্গ। পাথরের সামনে অজস্র পাটকাঠি, ধুনো আর ছাই দিয়ে বানানো কুণ্ডে আগুনের কাঠিটা স্পর্শ করতে করতে তিনি বলতে শুরু করলেন, ওং লিং রিং দ্রবেণ কলামতি রুদ্রা নভীরে মাতঙ্গল তোড়িম দত্রে নীলাভিরুদ্রে কজ্রা মাতঙ্গী দুভ্রাল নিভ্রে কষ্ণারাভিদৌমে নালা ভ্রান্তি কৌম্রে রুদ্রাল নাস্তে মাতঙ্গা স্নাল। সামনের কুণ্ডটা একটু একটু করে দাউ দাউ করে জ্বলে উঠল। হলদে আগুনের আঁচে দেখা গেল উনি বসে আছেন একটা আসনের উপর। এরপরে তিনি একটা ডাব আর দুটো আধ খাওয়া মাছ নিয়ে এসে আগুনের ওপর ফেলে দিলেন। আগুনের মরমর শব্দ একটু একটু করে দুটোকে পুড়িয়ে কালচে করতে শুরু করল। তিনিও দুহাত দুদিকে প্রসারিত করে চিৎকার করে বললেন, দ্রম্ভে নাভিরে কন্যাস্ত্রাবিরি রক্ষণাল লুশ্চাকম্মে দম্রি নস্রাত্রুমে মাতঙ্গি রম্ভে কসমে নিলম্বে দুস্মি রম্ভে কাল দুষ্মাল নিরম্বা মাতঙ্গা দ্রোমন্নাবা। শেষের দিকের মন্ত্রগুলো উচ্চারণ করতে করতে ওনার কণ্ঠটা একটু ধরে এলো। চোখের কোণায় জল টলমল করতে শুরু করলো। কোনো মতে উঠে দাঁড়িয়ে প্রকোষ্ঠের এক কোণ থেকে একটা করে মহিলার মৃতদেহ বার করে আনতে আনতে উচ্চারণ করলেন, সৌম্ভে কান্ত্রে দাম্ভি নম্ভ্রে রুদ্রাকম তাভ্রে রুভ্রা কলিম্ভ্রে মাতঙ্গা ভ্রাল কাসমে তুভ্রা নভিম্ভ্রে সৌস্ত্রী নাম্ভে কাল ভম্মে দুশ্রী নস্রা ত্রৌম্ভে মাতঙ্গিয়েল। মন্ত্র উচ্চারণের সাথে সাথে পরপর দুটো মহিলার মৃতদেহ বের করে এনে আগুনের সামনে রাখলেন। এরপর শেষে পুরুষের দীর্ঘ মৃতদেহটা টানতে টানতে আবারও উচ্চারণ করলেন, দ্রম্ভা নাম্রে রুস্ত্রী কাস্রা কাম্ভে ত্রাল সৌস্ত্রী দ্রম্ভে রুস্মা মাতঙ্গা নিভান্দ্রেল ভম্রে কসরে নুস্রে দ্রুম্ভে কর্মা নস্রে নুত্রা ত্রৌমে নস্রে সুস্ত্রা রাভ্রা মাতঙ্গি কৌম। তিনটে মৃতদেহ টেনে আগুনের সামনে রেখে আবারও ধপ করে বসে পড়লেন নিজের আসনে। দরদর করে ঘামছেন তিনি। তারপর একটা মাটির দলা নিয়ে ছোট ছোট তিনটে ভাগ করলেন। তিনটে ভাগকে তিনটে মৃতদেহের কণ্ঠের স্থানে রাখলেন। তারপরে ধারালো খড়গের ডগা দিয়ে নিজের হাতের তালু কেটে রক্ত বের করলেন। এক এক করে 7 ফোঁটা রক্ত 3 মৃতদেহের কণ্ঠের মাটির উপরে ফেলতে ফেলতে উচ্চারণ করলেন, দ্রম্ভে কসমে নস্রা রুস্মি মাতঙ্গা তৌম
कसरा द्रोमे दूसरा नाम भीमरे कल में रुद्रा सौस्त्री द्रोमे द्राभा मातंगा नभिम्बेल रुद्रा कल में दुम्बी मातंगी भांत्रे कौमो। সামনের অগ্নিকুণ্ডের আগুন ততক্ষণে তান্ত্রিকের মাথার সমান উচ্চতা স্পর্শ করে ফেলেছে। একটা উটকো পোড়া গন্ধ ভিতরের বাতাস জুড়ে ছেয়ে আছে। ওনার দেহ একটু একটু করে দুলতে শুরু করেছে। মাথার চুলগুলো অবিন্যস্ত ভঙ্গিতে ঘাড়ের উপর পড়ছে। ওনার চোখের মণি উপরে উঠে সাদাটে অংশটা ঘোলাটে হয়ে গেছে। কণ্ঠস্বরটা ধরা ধরা হয়ে এসেছে। অস্ফুটে মন্ত্রের শেষের লাইনগুলো ভেঙে ভেঙে উচ্চারণ করলেন। শাস্ত্রে নভাকাল দ্রুম্মা রশ্মি মাতঙ্গা ভ্লানে গৌতব পৌরশ্মি দ্রেভা নলমির সৌত্রা মাতঙ্গি ত্রাভেল প্রকাল নেস্তা দ্রালভে রুস্তি কৌমরা মাতঙ্গা সেল ত্রাসমে কলভীর নব্রা সৌল্পতে মাতঙ্গি দিকভেনা শূন্যা। এরপরে এক রাস নিরেট নীরবতা ছেয়ে গেল ঘরের মধ্যে। উজ্জ্বল অগ্নি একটু একটু করে পাতালের গর্ভাবস্থা খুলে দিল মনে হলো। একটা সরর শব্দ হলো। তান্ত্রিক দেখলেন ওনার সামনের অগ্নিকুণ্ড এবং 3টে মৃতদেহ নিচের ফাঁকা অংশটা এক ঝটকায় গিলে নিল। পাতালের গহীন অভ্যন্তর থেকে একটা মৃদু মহিলা কণ্ঠের গোঙানি ভেসে এলো। কাঁপতে কাঁপতে তিনি বললেন, মা 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 দেখা দে, মা মা দেখা দে, দেখে যা তোর ভক্তের সাথে কি হয়েছে। পাতালের গহীন অন্ধকার থেকে একটা বৃদ্ধা খ্যাঁস খ্যাঁসে কণ্ঠ উঠে এলো। কে রে? কালী প্রসাদ নাকি রে? হ্যাঁ মা, আমি আমি ছাড়া তোকে কে আর ডাকবে? 5 বছর ধরে সাধনা শিখলাম তোকে আহ্বান করার। এখন দেখ, নিজের চোখে দেখ আমার সর্বনাশের আহুতি দেখ। তুই কি চাস? কেন ডাকলি আমায়? আমি শোধ চাই মা। রুদ্র মাতঙ্গী চেতনার রুদ্রকাল তন্ত্রের 4 শক্তিকে নিজের দেহে ধারণ করতে চাই। তুই যা চাইছিস তার মানে বুঝিস? আমি সব জেনেই তোর কাছে এই শক্তি চাইছি মা। আমার রুদ্রকাল, শ্মশান বন্ধ, মহারুদ্ধ এবং রুদ্র জাগরণ স্তরের শক্তি চাই। বেশ, আমি তোকে 4 স্তরের শক্তি দিচ্ছি, কিন্তু তুই কাল চক্রের 4 স্তরের পূরণ কি করে করবি? সে ভাবনাও আমার ভাবা আছে মা, তুই চিন্তা করিস না। বৃদ্ধা কণ্ঠটা এবার খলখল করে হাসতে শুরু করল। অত্যাধিক পৈশাচিক এবং গা শিউরে দেওয়ার মতো হাসি তার। অনেকক্ষণ পরে হাসি থামলে পাতালের অমানিসা থেকে স্তিমিত হয়ে আসার মতো কণ্ঠটা শেষ কথাটা বলতে বলতে স্তব্ধ হতে থাকলো। আমার ভোগ দিতে ভুলিস না, কিন্তু ভোগ দিতে ভুলিস না। অট্টহাসির সুরটা একটু একটু করে পাতালের অন্ধকারেই মিলিয়ে গেল। সামনের ফাঁকা জায়গাটা আবার আগের মতো একটু একটু করে মিলিয়ে গেল। কালীপ্রসাদ তান্ত্রিক এবার নিজের ঊর্ধ্বাঙ্গ ছাই দিয়ে আবৃত করলেন। ওনার চোখে মুখে এখন নিষ্পলক এবং ভাব লেশহীন ছায়া, চোয়াল শক্ত। ছাই মাখা হলে তিনি বাকি মাটির দলাটা নিয়ে তাতে নিজের হাত থেকে 7 ফোঁটা রক্ত ফেললেন। তারপর সেই মাটি নিজের গলায় ভালো করে আটকে দিলেন। এরপর খড়গ তুলে নিজের বাঁ হাতের শিরার ওপরে রাখলেন। তারপরে চিৎকার করে উঠলেন, রুহা মাতঙ্গী কাল রাত্রি চাকরা চুম্র কালঙ্গ রুদ্রা নৈক্ষ উরুমথ্রুম নৈত্রা রুদ্র কালঙ্গ ত্রা ত্রা মাতঙ্গী উরুম ক্রোধা কালঙ্গী মাতঙ্গী জাগরা রুদ্রা রুহা চুম্রা মাতঙ্গী কালেশ নৈত্য কান্নে রুদ্র মাতঙ্গী দ্রুম কালঙ্গ উরুম রা
রুদ্র মাতঙ্গীর বিজয় যাত্রা। জয় জয় দেবী রুদ্র মাতঙ্গী, জয় 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 মা রুদ্র মাতঙ্গী। সাথে সাথেই ধক করে সামনের কালচে পাথরটা জ্বলতে আরম্ভ করলো। কটমট করে আগুনে পোড়ার পরিপূর্ণ শব্দ আসছে। ধীরে ধীরে পাথরটা একটা উজ্জ্বল গাঢ় নীল আভা বিচ্ছুরিত করতে শুরু করলো। একটা উগ্র মিষ্টি গন্ধতে চারিদিক ভরে গেল। মন্দিরের বন্ধ চার দেওয়ালের ভিতরের কক্ষে বৃদ্ধার হাসির কর্কশ স্বর প্রতিধ্বনিত হতে শুরু করলো। আর ঠিক এক মুহূর্তের মধ্যে তিনি খড়গ চালিয়ে দিলেন নিজের বাঁ হাতের শিরা বরাবর। কচ করে একটা শব্দ হলো, ছলকে উঠে রক্ত গিয়ে পড়ল সামনের পাথরের কাছে। তিনি সাষ্টাঙ্গে পাথরের উদ্দেশ্যে প্রণাম করে বললেন, মা, তোমার শ্রেষ্ঠ ভক্তকে ভোগ হিসেবে নিবেদন করলাম। শরীরে রুদ্র জাগরণ স্তরের শক্তি আশীর্বাদ করিস রে মা, আশীর্বাদ করিস। বন্ধ মন্দিরের ভিতর কি অলৌকিক বিষয় যে ঘটে গেল সেটা বাইরের কেউ ঘুণাক্ষরেও টের পেল না। ঝিঁঝি পোকা আর চিতার অগ্নির শব্দ রাতের স্বাভাবিক মহিমাকে প্রাণবন্ত করে তুলছে। কেবল একটা শুকনো মরা গাছ থেকে দুটো শকুন তীক্ষ্ণ দৃষ্টিতে মন্দিরের বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। আজ শুক্রবার বিকেল, রাত পোহালেই আপিসের টানা 2 দিন ছুটি। এই সময়টা আমার মতো চাকুরিজীবীদের বেশ ভালোই লাগে। বিকেলের পর থেকেই মনটা বেশ খোশ মেজাজে থাকে। মৃদু এক ফালি রোদ তার ভাঁড়ারে জমানো শেষ আলোর সঞ্চয়টুকু ঢেলে দিচ্ছে আকাশ জুড়ে। কিশোরীকে আজ আসতে বলেছি। আপাতত তারই অপেক্ষায় কালিদার দোকানে একটা চা নিয়ে সবেই বসেছি। এমন সময় রেডিওতে খবর শুনলাম যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স সহ 12টি দেশ মিলে ন্যাটো সামরিক জোট তৈরি করে। এদের মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের প্রভাব ঠেকানো। উল্টো দিকে আবার যুদ্ধ পরবর্তী সময়ে ঠান্ডা যুদ্ধের মাধ্যমে জার্মানির রাজনৈতিক বিভাজন শুরু হয়। আমাদের ভারতের বিভিন্ন দেশীয় রাজ্য ভারতীয় ইউনিয়নের সাথে যুক্ত হয় সর্দার বল্লভভাই প্যাটেলের মদতে। এসব ঘটনাগুলোই একটু মনোযোগ দিয়ে শুনছিলাম। এমন সময় যুদ্ধে ওপরওয়ালার কতদূর কি ক্ষতি হয় জানি না, তবে সাধারণ মানুষ যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেটা ঠিক বুঝতে পারি। কিশোরী কখন যে পাশে এসে বসেছে তা খেয়াল করিনি। লম্বা কালো ছাতাটা বন্ধ করতে করতে 1 কাপ চায়ের অর্ডার দিয়ে সে কথাটা বলেছিল। পাল্টা উত্তর দিলাম, দ্বিতীয়বার বিশ্বযুদ্ধ হলো ভাইয়া, কিছু আফটার শক আর কোল্যাটারাল ড্যামেজ তো থাকবেই। কোল্যাটারাল ড্যামেজটা শুধু সমাজের বিলো অ্যাভারেজ লাইনেই কেন হয় বলো তো, উপরের লাইনে কেন হয় না? আরে হয় হয়, ওদিকেও হয়। আদতে হয় অনেকই, খোঁজ খবর সেভাবে আসে না। হিটলারকে দেখো, নিজের বাংকারে আত্মহত্যা করতে হলো। তার কাছে সেটা আত্মসমর্পণের চেয়ে বেশি প্রিয়, কিন্তু তার আশেপাশের মানুষজন, এটাও তো একরকম কোল্যাটারাল ড্যামেজ, তাই নয় কি? আর নিচু শ্রেণীর মানুষেরা তো মানুষ নয়, শুধু একটা সংখ্যা মাত্র। কিন্তু মৃত্যু সব জায়গাতেই আসে। তুমি তোমার বলা কথা নিজেই কি ভুলে যাচ্ছ নাকি? যুদ্ধ আর মহামারীতে মৃত্যুই একমাত্র রিয়ালিটি। আর রিয়েলিটি যখন হিট করে তখন শ্রেণী বৈষম্যতার লাইন বুঝে হিট করে বলে তো মনে হয় না। সবার জীবনেরই শেষ রিয়েলিটি হলো ওই মৃত্যুই। হ্যাঁ, যদি না মানুষটা অমর জীবন হয়। অমর জীবন? হ্যাঁ, অনেকদিন পর নামটা শুনলাম। লোকটাকে আমি জীবনে মাত্র একবার দেখেছি, তাও এমন কোনো বিশেষ ঘটনা নেই যা মনের দাগ কেটে যাওয়ার মতো। কিন্তু আজও তাকে মনে পড়লে বুকের ভিতরটা কেমন যেন কেঁপে ওঠে। কিশোরীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার কি সত্যিই মনে হয় তারানাথ, ওনার বাবা সবাই লোকটাকে দেখেছে? এখানে বিষয়টা অবিশ্বাস করার সাহস দেখালেও মটলেনে গিয়ে কি সেই সাহস দেখাতে পারবো? মনে তো হয় না যে পারবো বলে। তাছাড়া তারানাথ এই বিষয়ে মিথ্যে বলবে না। তাহলে লোকটা পৃথিবীর নিয়মে চলে না, বয়স বাড়ে না, এটা কি আদৌ সম্ভব? বিজ্ঞান যুক্তি তো অন্তত তাই বলে না। কিশোরী মিচকি হেসে চা শেষ করল। ইতিমধ্যে আমারও চা শেষ হয়ে গেছে।
চায়ের দাম মিটিয়ে এসে বলল, এই জিনিসগুলো তো তোমার ভালোভাবে জানা উচিত। তুমি ওনাকে সামনাসামনি দেখেছো। আর রইল বাকি বিজ্ঞানের কথায়, তাহলে তোমার বিজ্ঞান তো এটাও বলে যে দ্বৈত অবস্থান বাই লোকেশন সম্ভব না। পাসাংমারার জঙ্গলে তারানাথ কিন্তু সেই খেলও তোমায় দেখিয়েছেন। সেই বেলা কি বলবে? যদিও তারানাথের কিন্তু বয়স বাড়ছে। যাকে এসব নিয়ে অত ভেবো না, চলো রওনা দেওয়া যাক, সন্ধে হয়ে আসছে। কিশোরীর প্রশ্নের কোনো উত্তর পেলাম না। অতএব আপাতত গন্তব্য হচ্ছে মঠলেন। হাঁটতে হাঁটতে মঠলেনের বাইরে এসে দাঁড়ালাম। দুটো পাসিং শো আর যৎসামান্য তেলে ভাজা নিয়ে গলিতে প্রবেশ করলাম। আমি আগেও বলেছি, আজ আবারও বলছি, মাঝে মাঝে মনে হয় এই গলিটা পৃথিবীর থেকে সম্পূর্ণ আলাদা একটা অংশ। মনে মনে না চাইলেও সকল জাগতিক যুক্তিতক্ক, বিশ্বাস অবিশ্বাস বাইরের আস্থা কুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে কেবল এক অন্তিম পরম সত্যকে মানতে ইচ্ছে করে ঈশ্বর। তারানাথের বাড়ির সামনে এসে চিরাচরিত অভ্যেসবশত আমরা ঘণ্টা বাজালাম। চারি দরজা খুলল। তার মুখের স্তিমিত হাসির ভাবটা আজ নেই। একটু অবাক হলাম। আমাদের দরজা খুলে দিয়ে কী রকম নির্বিকার চিত্তে সে দাঁড়িয়ে রইল, যেন আমাদেরকে চেনেই না। আমরা সোজাসুজি তারানাথের ঘরে ঢুকে পড়লাম। সমগ্র ঘরটা অন্ধকার। তারানাথ বসে আছেন মাথা নিচু করে। সামনে একটা নারকেলের মালা আর একটা শুকিয়ে যাওয়া রক্তজবার মালা জড়ানো ত্রিশূল রয়েছে। ওনার পাশে সরু হাত পাখা রাখা আছে। আমাদের দিকে না তাকিয়েই তিনি বললেন, বসো বসো, তোমরা আজকে আসবে আমার আন্দাজ ছিল না। আপনাকে এতটা সঙ্গীন দেখাচ্ছে কেন? এই প্রথম আমরা তারানাথের ঘরকে এত অগোছালো দেখলাম। ঘরের কোণে ঝুল আর মাকড়সার দল বাসা বেঁধেছে। ত্রিশূলের উপরে রক্তজবা ফুলগুলোতে জল পড়েনি। দেওয়ালে টাঙানো মা তারার ছবিতে নতুন কোনো মালা নেই। এইভাবে তো তিনি থাকতে অভ্যস্ত নন। কিশোরীর প্রশ্নে তিনি বেশ কিছুক্ষণ নীরব থেকে উত্তর দিলেন, তোমাদের কাছে গোপন করে লাভ নেই। এই সপ্তাহে কিছুই আমদানি হয়নি। যত দিন যাচ্ছে তত এসব তন্ত্র মন্ত্র জ্যোতিষশাস্ত্রের উপর থেকে বিশ্বাস উঠছে, আর আমারও শক্তি আগের থেকে কমছে। এইভাবে আর কতদিন চলবে জানি না। চারি, একটু চা কি হবে রে মা? প্রশ্নটা শুনে আমি বেশ তাজ্জব বনে গেলাম। এতই দুরবস্থা চলছে নাকি যে বাড়িতে চা চিনি দুধের আকাল পর্যন্ত লেগেছে? আমার মনের কথাটাই সত্যি হলো। কিছুক্ষণ পর চারি এসে বলে গেল, সত্যিই দুধ বা চা পাতা কিছুই নেই। আমি আর কিশোরী একে অন্যের দিকে তাকালাম। এমতো অবস্থায় আর যাই হোক, গল্প অন্তত সম্ভব নয়। দোনামোনা করে কিশোরী তেলে ভাজা আর পাসিং শোয়ের প্যাকেট দুটো এগিয়ে দিয়ে বলল, ঠাকুরমশাই, আমরা আজকে উঠলাম। আপনি এই সিগারেট আর তেলে ভাজা রাখুন। আর এরপর আমি আর কিশোরী পকেট থেকে কিছু টাকা বার করে ওনার সামনে রেখে বললাম, এই কটা টাকা রাখুন, হয়তো খুব সামান্য, তবুও আপাতত রাখুন। আরে না না না, এসব কি করছো তোমরা? দেখো, তোমরা হলে আমার সন্তানের মতো। আমি তোমাদের থেকে এইভাবে কখনো টাকা পয়সা নিইনি। তোমরা নেহাত গল্পের নেশায় আসো। তোমাদের সাথে তো আর খদ্দেরের সম্পর্ক নয় আমার। এ আপনার ভারী অন্যায় ঠাকুরমশাই। এক মুহূর্তে আমাদের সন্তান সমতুল্য করে আবার পর মুহূর্তেই পর করে দিচ্ছেন। আপনি তো কতবার বাবার মতো আমাদের বিপদের হাত থেকে রক্ষা করেছেন। তাহলে সন্তান সমতুল্য হয়ে আপনার এই মুহূর্তে আমরা একা ফেলে আপনাকে চলে যাব? অদ্ভুত লোক তো আপনি। ঠাকুরমশাই, এতদিন আপনিই তো ঠাট্টা করে বলতেন যে আমরা গল্প শুনি অথচ কোনো গুরুদক্ষিণা দিই না। ধরে নিন আজ এটাই আমাদের গুরুদক্ষিণা। আমাদের দুজনের এই মোক্ষম যুক্তি তিনি কাটাতে পারলেন না, নাকি কাটাতে চাইলেন না তা ঠিক বুঝলাম না। কিন্তু একটা জিনিস স্পষ্ট বুঝলাম, সেটা হলো ওনার চোখের কোণায় লেগে থাকা জল আর ঠোঁটের গোড়ায় মৃদু সূক্ষ্ম হাসি। কিশোরী উঠতে উঠতে বলল, তাছাড়া আপনার কাছে মধুসুন্দরী দেবীর আশীর্বাদ তো আছেই। আমার মন বলছে আপনি এই কদিনের মধ্যেই আবার জাঁকিয়ে ব্যবসা শুরু করবেন।
আজ আমরা তাহলে উঠলাম ঠাকুর মশাই, রবিবার বিকেলে আবার আসব। বেরোনোর সময় খেয়াল করলাম চারির মুখে সেই পুরনো মৃদু হাসির ঝলক। মনটা সত্যিই খুশি হয়ে গেল। আমরা বেরোনোর সময় সে আমাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাইল ঠিকই, কিন্তু আমরা বাধা দিয়ে তার মাথায় হাত রেখে কেবল আশীর্বাদ করলাম। মঠলেনের বাইরে বেরিয়ে কিশোরী সেদিন বলল, একটা কথা বুঝতে পারলাম ভাইয়া, বাস্তব জগতের করাল গ্রাস শেষমেশ আমাদের প্রিয় মঠলেনেও এসে পড়ল। দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে যায় সেই হিসেব আর থাকে না। রবিবারের বিকেলে মঠলেনের বাইরে আমি দাঁড়িয়ে আছি কিশোরীর জন্যে। আজ সঙ্গে কিছু বাড়তি টাকাও ছিল, কিশোরীকে আনতে বলে দিয়েছি। কিশোরী এলে আমরা দুজন আরও কিছু তেলে ভাজা আর পাসিং শো কিনে ভিতরে ঢুকলাম। এই দুটো না হলে তো আবার তারানাথের কিছুই হবে না। কিশোরী কেবল ফিসফিস করে একবার বলল, আজ কপালে কোনো গল্প শোনা আছে কিনা কে জানে। হাঁটতে হাঁটতে আমরা ওনার বাড়ির সামনে পৌঁছালাম। বাইরে দেখলাম ছোট্ট স্লেটের উপর লেখা রয়েছে, আজ অপরাহ্নে বিশেষ কারণে হাত দেখা ভাগ্য গণনা বন্ধ থাকিবে। আগামী সোমবার হইতে পুনরায় আগের মতো সব কিছু হইবে। একটু কৌতূহল হলো, এমন অবস্থায় তিনি ব্যবসা বন্ধ রাখছেন কেন? কিশোরীর ঘণ্টা নাড়া দিতেই আবার চারি দরজা খুলল। তার মুখে আজ সেই নয়নাভিরাম হাসি লেগে রয়েছে। আমাদের হাতে তেলে ভাজার ঠোঙা দেখে সেটা হাতে নিয়েই দ্রুত ভিতরে ঢুকে গেল। আমরা তারানাথের ঘরে ঢুকে দেখলাম ঘর একদম আগের মতো হয়ে গেছে। দেওয়ালে মা তারার ছবিতে নতুন রক্তজবার মালা, ত্রিশূলের উপরেও নতুন রক্তজবার মালা স্থান পেয়েছে। ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে। আমাদের দেখেই তিনি এক মুখ হেসে বললেন, ঈশ্বর কখন যে কিভাবে আসেন আমরা সাধারণ মানুষ তা বুঝতে পারি না, কিন্তু তারানাথ চক্রবর্তী তো সাধারণ মানুষ নন। শুক্রবার বিকেলে তাই ঈশ্বর তোমাদের রূপে এসেছিলেন। আমরা কিছুই বুঝে উঠলাম না। তিনি ইশারায় আমাদের বসতে বললেন, তারপর নিজে একটা পাসিং শো ধরিয়ে বললেন, তোমরা সেদিন চলে যাওয়ার পর আমি ধ্যানে বসি, মায়ের কাছে প্রার্থনা করি। শনিবার সকাল থেকে আবার বেশ ভালোই আমদানি হতে শুরু করে। ভাবলাম এবারে হয়তো জীবনটা আবারও পথে ফিরবে, কিন্তু ঈশ্বরের কিছু অন্য ভাবনা ছিল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসতেই ভক্তদের ঢল বাড়তে থাকে। আমার যে একদিনে এত আমদানি কখনো হয়নি গো। আজ সকাল থেকেও বেশ ভালোই আমদানি হয়েছে। বিকেলটা তোমাদের জন্যই ফাঁকা রেখেছি। বাইরে লেখা আছে, দেখেছো তো? কিন্তু আপনার দুদিন আগেই এই খারাপ অবস্থা চলছিল। এমতো অবস্থায় আপনি একবেলা ব্যবসা বন্ধ রাখলেন। যতটা পারতেন নিজেকে সামলে রাখতেন। গল্প তো পরেও হতে পারে। তারানাথ ঠাকুর সুস্থ সবল এবং খোশ মেজাজে থাকলে তবেই তো আমাদের গল্প জমজমাট হবে। না হে, আমি তো সাধারণ মানুষ, সাধারণভাবে থাকতেই পছন্দ করি। অতিরিক্ত আড়ম্বর আমার পোষায় না, তোমরা তো জানোই। একবেলা ব্যবসা বন্ধতে আমার বিশেষ কিছুই ক্ষতি হবে না। যাই হোক, চারি, চা হয়ে গেলে দিয়ে যাস তো মা। ঠাকুরমশাই, আজ তাহলে গল্প হবে তো? গুরুদক্ষিণাটা তো আগের দিন দিয়েছ ঠিকই, কিন্তু তবুও ওইটা না হলে কিন্তু আমার গল্প বেরোবে না। আমরা আবার ওনার মুখে সেই পরিচিত কৌতুকের হাসিটা লক্ষ্য করলাম। মনটা ভরে উঠল। দুজনেই পকেট থেকে পাসিং শোর প্যাকেট বের করে ওনার দিকে এগিয়ে দিলাম। কিশোরী একটু উত্তেজিত হয়ে বলল, আচ্ছা ঠাকুরমশাই, অমরজীবনকে নিয়ে কোনো ঘটনা থাকলে বলুন না। তারানাথ ঠাকুর কিশোরীর এই কথায় ভয়ানক রেগে গেলেন। একদম তেড়ে এসেই বললেন, অমরজীবনকে কি ভেবেছ তুমি? হ্যাঁ, তিনি কি খেলার পাত্র, নাকি কোনো মন্দিরের পুরুত ঠাকুর যে ডাকলাম আর চলে এলো? শোনো, তিনি ঈশ্বরের এক বিশেষ সত্তা, কালচক্রের ঊর্ধ্বে, মানব বেশে স্বয়ং সময়ের এক অদৃশ্য রূপক, যা মানুষের সাধারণ বুদ্ধিমত্তার অতীত। তাকে চাইলেই পাওয়া যায় না,
তার জন্য সাধনা লাগে, পবিত্র নিষ্কলুষ মন লাগে, একাগ্র চিত্তের আহ্বান লাগে। তাকে নিয়ে কোনো ঘটনা হয় না, সে নিজেই জলজ্যান্ত একটা পৃথিবী। বুঝেছ? আচ্ছা, ওনাকে কি তাহলে মৃত্যুও স্পর্শ করতে পারবে না? জানি না হে। আমরা যারা কালচক্রের গুণ্ডিতে আবদ্ধ তারা মৃত্যুর নিকট পৌঁছাই, কিন্তু তিনি স্বয়ং সেই কালচক্রের নিয়ন্ত্রক। হয়তো ওনার এখানে আগমনের উদ্দেশ্যই সেই চক্রকে নিয়ন্ত্রণ করা এবং অপার্থিব সমস্যাগুলোর একটা সুষ্ঠু সমাধান প্রদান করা। মৃত্যু হয়তো ওনাকে স্পর্শও করতে পারবে না। আমরা কি কোনোভাবে এই চক্রের বাইরে গিয়ে মৃত্যুকে অতিক্রম করতে পারি না? নিশ্চয়ই পারি। তার জন্যে আমাদের পূর্বে অধিডামর তন্ত্র সিদ্ধ হতে হবে। তারপরে রুদ্রমাতঙ্গীর সাধনা করে ওনার কাল শক্তিকে নিজের দেহে ধারণ করতে হবে। তিনি নিজের চেতনার রুদ্রকাল তন্ত্রস্বরূপ এই শক্তিকে ধারণ করেন। আচ্ছা, আপনার কাছে এই বিদ্যে আছে? আপনিও তো অধীর আমার তন্ত্রসিদ্ধ। না, আমার কাছে কেবল 4 স্তরের শক্তি রয়েছে। আমি কেবল মৃত্যুর প্রক্রিয়াকে কিঞ্চিত বিলম্বিত বা ত্বরান্বিত করতে পারি। এতে পার্থিব সুখ বা যন্ত্রণা ভোগের কিছু বাড়তি সুযোগ পাওয়া সম্ভব। অমর জীবনের কাছে মৃত্যুর কালচক্র নিয়ন্ত্রণের 7টা স্তর রয়েছে। তবে আমি নিজেই শক্তির মোকাবিলা করেছি। হ্যাঁ, তখন অবশ্য আমি খুবই জোয়ান। তাহলে সেই ঘটনাই আজ না হয় শোনা যাক। ইতিমধ্যে চারি চা রেখে আমাদের পাশে এসে বসল। আমরা আমাদের তেলে ভাজার সদ্গতি করতে শুরু করলাম। তারানাথ ঠাকুর একটা পাসিং শো ধরিয়ে ছাইটা সামনের নারকেলের মালায় ফেলে দিয়ে বলা শুরু করলেন। ঘটনাটা আমার ভ্রাম্যমান জীবনের একদম শুরুর দিকের ঘটনা। সদ্য মা মাতু পাগলির কাছে সব সাধনা আর কিছু বিশেষ তন্ত্র সাধনা পদ্ধতি শিখেছি। হাঁটতে হাঁটতে এসে পড়েছিলাম অধুনা বীরভূমের একদম শেষ প্রান্তে, শালবনিয়া গ্রামের কাছাকাছি। তখন সবে বিকেল গড়িয়ে সন্ধ্যার ধূসর আমেজটা একটু একটু করে আকাশকে ঘিরে ধরেছে। গ্রামের উল্টো দিক থেকে প্রবেশ করায় আগে শ্মশানের প্রান্তটাই পেয়েছিলাম। কলকল করে একটা স্রোতবাহী নদীর জল বয়ে চলেছে শ্মশানের পাশ দিয়ে। ধুকধুক করে কয়েকটা চিতার আগুন জ্বলছে পাষাণের দহন জ্বালার মতো। আমি একটু এগোতেই হঠাৎ একটা ডাক শুনতে পেলাম। অনেকটা বৃদ্ধা, জরাগ্রস্ত এবং অতীব কষ্টমাখা কণ্ঠের স্বর। কে যাস রে বাপ? নজর পড়ল, একপাশে একটা আধ ভাঙা ছোট মন্দির দাঁড়িয়ে আছে, আর তার সিঁড়ির উপরে শুয়ে আছেন এক বৃদ্ধা। কাছে গিয়ে যা দেখলাম, বৃদ্ধার সারা শরীর ঘায়ে ভর্তি, অনেক জায়গায় তো পোকায় খেয়ে ফেলেছে। মাথার চুল আর গুটি কয়েক রয়েছে মাত্র। চোখ দুটো ঈষৎ ঘোলাটে আর বিস্ফারিত। ঠোঁট দুটো ক্রমাগত উল্টে যাচ্ছে। পরনের শ্বেত ছেঁড়া ফাটা শাড়িটা অবিন্যস্ত। বুঝতে পারলাম বৃদ্ধার অন্তিম সময় উপস্থিত হয়ে এসেছে। আমি ওনার কাছে বসে জিজ্ঞেস করলাম, মা, কে আপনি? আর এইখানে এই অবস্থায় কেন? আর পারি না বাপ, এই জ্বালা আমার শেষ হবে না। একটু একটু জল খাওয়াতে পারবি বাপ? আমি সাথে সাথে থলে থেকে ঘটি বের করে সামনের নদী থেকে কিছুটা জল নিয়ে এসে ওনার সামনে দাঁড়াতেই তিনি বললেন, দাঁড়া দাঁড়া, আমার আমার যা অবস্থা, তাতে জল জল আমার আমার নালি দিয়ে নামবে না। এক কাজ কর, ওই জল
জলটা তুই তুই খেয়ে নে। কিন্তু মা, আমি খেলে আপনার কি হবে? আপনি তো নিজে জল খেতে পারবেন না। আমার আমার বেশি কথা বলাস না, যেটা বলছি সেটা কর। আমার আমার শান্তি দে একটু। এরপর আমি দেখলাম এক অদ্ভুত দৃশ্য। আমার মুখে জল ঢাললাম ঠিকই, কিন্তু আমার গলা ভিজল না। পরিবর্তে দেখলাম ওই বৃদ্ধার মুখ থেকে জল উঠে আসছে। তিনি একটু কেসে উঠে বললেন, বলি একটু আস্তে খা, নাক মুখ দিয়ে জল তুলে আমায় মারবি নাকি? আমি ধীরে ধীরে বাকি জলটা শেষ করলাম। উনি একটা তৃপ্তির দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে ফিরে হাসতে হাসতে বললেন, আমার আমার সামনে বস। কি নাম তোর? কোথা থেকে আসছিস? আগে আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি রুদ্রপুর গ্রামের ছেলে। সংসারে মন বসে না, তাই ভ্রাম্যমান জীবন কাটাই, সাধুসঙ্গ করি, তন্ত্রমন্ত্র শিখি। কিন্তু আপনি কে মা? আমি ততক্ষণে বুঝে গেছিলাম যে উনি কোনো সাধারণ মানুষ নন। উনি অসীম শক্তির অধিকারিণী কোনো ব্যক্তিত্ব। আমি হাত জোড় করে ওনার সামনে বসে রয়েছি। তিনি আমার প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে বললেন, আমি কে সেটা তুই তুই ঠিক সময় হলে বুঝে যাবি। তোর তোর তো তন্ত্র সাধনায় আগ্রহ আছে বললি, তাইলে তাইলে আমি তোকে কিছু অগ্নি দিয়ে যাই। আমি আপনার শিক্ষা গ্রহণের উপযুক্ত হলে আপনি অবশ্যই দেবেন। আমি তার মান রাখার চেষ্টা করব। কিন্তু কি ক্ষমতা দেবেন আমায়? কাল চক্রের 4 স্তরের শক্তি, রুদ্রকাল, শ্মশান মন্দ, মহারুদ্ধ আর রুদ্র জাগরণ। বেশ, আমি প্রস্তুত আছি। তাহলে আমি যেমনটা বলবো ঠিক তেমনটাই করতে হবে, আর কোনো প্রশ্ন করা চলবে না। এই শক্তি কোথায় কিভাবে ব্যবহার করতে হবে সে তুই বুঝে যাবি, কিন্তু তুই ভয় পাবি না তো? সব সাধনা করে এসেছি মা, ওতে যখন ভয় পাইনি, আমার মনে হয় আর কিছুতেই আমার ভয় হবে না। তিনি আমার এই কথা শুনে খলখল করে হাসতে হাসতে কেসে উঠলেন। এরপর তিনি নিজের শাড়ির একটা ছোট্ট অংশ আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এখান থেকে একটু কাপড় চিরে নিয়ে নিজের হাতে ওই
তর্জনীতে বাঁধ। আমি ওনার কথা মতো সাদা কাপড়ের শেষের অল্প একটু অংশ ছিঁড়ে নিজের আঙুলে বাঁধলাম। তিনি বললেন, কিছুটা সিঁদুর প্রয়োজন। আমি তড়িঘড়ি খুঁজতে খুঁজতে দেখলাম এক মৃতদেহের চিতার পাশে একটা সিঁদুরের আর চন্দনের কৌটো রাখা। সিঁদুর তুলে আনতেই তিনি বললেন, এবারে যার শক্তি নিবি তার চক্রমণ্ডল মানে ওই মাতঙ্গী মণ্ডল আঁকতে হবে। আমি যেভাবে বলবো ঠিক সেভাবে করবি। আমরা কোন দেবীর শক্তি আহরণ করছি মা? দেবী রুদ্র মাতঙ্গী। নে নে, আজ সময় নষ্ট করিস না। প্রথমে চারপাশে 4টে প্রদীপ জ্বাল। ওনার কথা মতো শ্মশানের বিভিন্ন জায়গা থেকে প্রদীপ জোগাড় করে মাটি পরিষ্কার করে একটা জায়গায় 4 কোণে 4টে প্রদীপ জ্বালালাম। এরপর ওনার কথা অনুযায়ী সিঁদুর আর চন্দনের একটা মিশ্রণ করে অঙ্কন শুরু করলাম মাতঙ্গী মণ্ডলের। 4 কোণের 4 প্রদীপকে দিক হিসেবে গণ্য করে একটি চতুর্ভুজ অঙ্কন করলাম। তার ভিতরে একটি গোলক। এটি দেবীর শক্তির ক্ষেত্র। ক্ষেত্রের অভ্যন্তরে 8টি পদ্মদল, 8 শক্তির পরিচায়ক। এই 8 দলের মাঝে একটি উল্টো ত্রিভুজ। এই ত্রিভুজ দেবীর মূলাধার শক্তির উৎস। কিন্তু এরপর তিনি আরেকটি অতীব ক্ষুদ্র গোলক আঁকতে বললেন। সেইটার অর্থ ঠিক বুঝতে না পারায় তিনি বললেন, ওটা দেবী রুদ্র মাতঙ্গী নিজে। এবারে কিছুটা তেল চাই আর ধুনো জোগাড় করে আনদি কি? আমি চিতার থেকে ছাই, ধুনো আর শ্মশানের কাঠের উপর থেকে তেল সংগ্রহ করে যখন ওনার কাছে এলাম, দেখলাম উনি হাতে একটা কালো চকচকে ডিম্বাকার পাথর ধরে আছেন। সেইটা আমার দিকে এগিয়ে দিয়ে তিনি বললেন, এর গায়ে ভালো করে তেল ছাই আর ধুনো মাখিয়ে ওই ছোট্ট গোল জায়গাটার ভিতরে রাখ। আমি ওনার কথা মতো পাথরের উপরে তেল, ছাই আর ধুনো মিশিয়ে দিলাম। আমি যখন ওই পাথর গোলকের ভিতরে রাখছি, উনি তখন বললেন, একে কি বলে জানিস? রুদ্র মাতঙ্গী কালো বিন্দু শক্তি। এই পাথর এমন এক শক্তি কেন্দ্র যেখানে জীবন, মৃত্যু এবং দেবীর রুদ্র শক্তি একত্রিত হয়। এবারে মন্ত্র উচ্চারণ শুরু কর আমার সাথে সাথে। কিন্তু তার আগে এগুলো নে। এরপর যা দেখলাম সেটা নেহাতি সাধারণ ভোজবাজি। নিজের বাঁ হাত মুঠো করে তিনি বের করে আনলেন কালী ফুল, বিল্লপত্র
এবং ঘি মাখানো একটা লাল কাপড়। সেগুলো আমার দিকে এগিয়ে বললেন, এগুলো ওই পাথরের সামনে রেখে নিজের হাতে তর্জনী পাথরে ঠেকিয়ে আমার সাথে মন্ত্র বলা শুরু কর। সত্যি বলতে আমার আজ অবধি দীর্ঘ জীবনের সবথেকে কঠিন মন্ত্র উচ্চারণ এইটাই ছিল। কোনো মতে ওনার খনা কণ্ঠ থেকে শুনে শুনে উচ্চারণ করেছিলাম। রিং হা মাতাম সৌরভ কালেম ত্রিঙ্গা রুমেল দ্রাভে নাত্রা ক্রৌম নৈশা তুরাং মেলুক দেং উত্রা মাতাম রই শ্রোয়িং দ্রমিল কাতরা উর্মে নৈঙ্গ ত্রৌমা রুদ্রে শালা মেঘ্রা তুষ্মি কালেদ রুম উর্ষা মাতাম দ্রৌনৈম খৈরাং তৃষ্মা দ্রুমেল কাশে নোংর স্যাং ত্রিলোক মৈত্রা ঋষা কালিং দ্রোহা নৈশ মাতাম সৌজা মেরা। হঠাৎ মনে হলো আমার সামনের পাথরটা একটু একটু করে উষ্ণ হতে শুরু করেছে। হাতে তার তাপ অনুভব করছিলাম। তিনি কি জানি কি করে আমার মনের কথা বুঝতে পেরে বললেন, ওটা তাপ নয় রে হতভাগা, ওটা শক্তি, রুদ্র মাতঙ্গীর শক্তি। ওই ওই ও এসে গেছে। এবারে আমার ডান পায়ের বুড়ো আঙুল কেটে রক্ত বের কর, সেই রক্ত ওই ওই পাথরে লাগা। আপনার পায়ের আঙুল কেটে রক্ত নেব? কিন্তু কেন? আবার প্রশ্ন করছিস? ঠিক আছে, তো তোর এই উত্তর আমি তোকেই দিচ্ছি। দেবী সরাসরি এই শক্তি অদিদামর তন্ত্র সিদ্ধ না হলে প্রদান করেন না। কিন্তু তোকে এই শক্তি আমি দিচ্ছি, তাই শক্তির উৎস হিসেবে আমার রক্ত প্রয়োজন। তার মানে এতক্ষণ আমি দেবীকে নয়, তোমায় পুজো করছিলাম? সত্যি বলতে এই বিষয়টার জন্য আমি নিজেও একেবারে প্রস্তুত ছিলাম না। আমার সামনে উনি এমন কৌতুকের মতো খলখল করে হেসে চলেছেন। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রয়েছি। তিনি হাসি থামিয়ে একটু হাঁপাতে হাঁপাতে বললেন, কি ভাবলি তুই? এতক্ষণ দেবীকে পুজো করছিলি?
ওনাকে পুজো করার মতো মুরদ এখনো তোর হয়নি। যা বলছি তাই কর। নিজেকে সামলে নিয়ে আমি একটা ছোট্ট ছুরি আমার থলে থেকে বের করে ওনার পায়ের আঙুল কেটে রক্ত বের করলাম। গাঢ় কালচে লাল রক্ত বেরিয়ে আসতে শুরু করলো। আমি সেই রক্ত নিয়ে পাথরের গায়ে লাগিয়ে আবার আঙুল স্পর্শ করতেই তিনি এবারে উচ্চারণ করলেন, তোমঘা নইমরে শুল্কা দ্রেম ক্রৈশা মাতাম উস্রো নাল দ্রুমে কালৈশ ত্র্যাং নৈঙ্গ উর্মা চৌল রুদ্রে মাতাম। আমি ধক করে আমার শরীরে কিছু একটা প্রবেশ করলো বলে মনে হলো। পুরো শরীরটা একরকম ঝাঁকিয়ে উঠল। আমার সর্বাঙ্গে এক অদ্ভুত জ্বালা শুরু হলো। বুড়ি বললেন, তুই এখনো এই শক্তি গ্রহণের যোগ্য হসনি, কিন্তু তাও তোকে দিলাম, কারণ এই শালবনিয়া গ্রামেই তোর ওই শক্তির দরকার হবে। আমি এখন অতর্ব হয়ে গেছি, নইলে আমি করতাম। কিন্তু কিন্তু এই শক্তি ব্যবহার কি করে করতে হয় সেটাই তো জানি না। আমি কি কাজটা করতে পারবো? পারবি রে, পারবি। ঠিক সময়ে সাহায্য চলে আসবে। এখন যা, তুই পালা এখান থেকে। আমায় একটু একলা থাকতে দে দেখিনি। আর আমি বুঝবো কি করে যে কাদের আমার প্রয়োজন হবে? নিয়তি, নিয়তি তোকে ঠিক নিয়ে যাবে সেখানে। তোকে এত কিছু ভাবতে হবে না। এরপর আমি ওনার পা ছুঁয়ে প্রণাম করতে যাব, এমন সময় তিনি খ্যান খ্যান কণ্ঠে চিৎকার করে উঠলেন, এই এই পাই হাত দিচ্ছিস কেন রে? জানিস না সোয়াম মানুষের পায়ে হাত দিতে নেই? দূর হ, দূর হ, তুই দূর হ এখান থেকে, দূর হ। আমার এক মুহূর্তের জন্য মনে হলো আমি যেন অজয় নদের তীরে মাতু পাগলির সামনে বসে আছি। ওনার মুখটা বৃদ্ধার মুখের কাছে ভেসে উঠল। আমি হাত জোড় করে ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কে মা? আমি জানি এটা আপনার আসল রূপ নয়, আমি আপনাকে প্রত্যক্ষ করতে চাই। আমার প্রশ্নের বিপরীতে দেখলাম ওনার মুখ থেকে পাষাণ ভাবটা উধাও হয়ে গিয়ে একটা স্তিমিত প্রসন্নতার হাসির রেশ ফুটে উঠল। তিনি আবারও ভোজবাজির মতো হাতে একটা মাদুলি এনে বললেন, তোকে এই মাদুলিটা দিতে ভুলেই গেছিলাম। একটা সব সময়, এটা সব সময় পরে থাকবি। এতে আমার আশীর্বাদের শক্তি আছে। আর ওই পাথর নিয়ে যা, দেবীর শক্তি তোর কাজে লাগবে। আর আমি কে তুই জেনে যাবি, আগেই বলেছি। কিন্তু আপাতত তুই আমার নাম জেনে রাখ, অশান বুড়ি। এখন যা, যা এখান থেকে যা। আমি ওনাকে প্রণাম করে মাদুলি গলায় পরিধান করে পাথরটা প্রণাম করে ঝোলাতে ভরে বেরিয়ে আসছিলাম শ্মশান থেকে। রাতের অন্ধকার তখনও আকাশ ছেয়ে বসে আছে। দুটো শকুন একটা মরা গাছের ডালে বসে তির্যক দৃষ্টিতে বুড়ির দিকে তাকিয়ে আছে। পিছন থেকে শুনতে পেলাম বুড়ি খলখল করে হাসছেন আর ছন্দময় ভঙ্গিতে কি সব প্রলাপ বকছেন।
পচে মাংস গলে পোকায় করে গর্ত, একা পাগলি আস্তা খুঁড়ে পোকায় কাঁচা রক্ত, দাদিম ফুলের গন্ধ শোকে, গাজায় টানে শিরা, গলা টিপে মারলে পারে লুকিয়ে যায় নলিরা। শ্মশান ছেড়ে মূল শালবনিয়া গ্রামে যখন ঢুকেছি তখন প্রায় শেষ রাত্রি। পাখিদের মৃদু কলতান কানে আসছে, তারা আসন্ন ভোরের আগাম জানান দিচ্ছে। এত ভোরে কারোর বাড়িতে আশ্রয় নেওয়াটা ঠিক হবে না, তাই আমি হাঁটতে থাকলাম। কিন্তু পরক্ষণেই মনে হলো, ওই বুড়ি যে বললেন গ্রামে আমার ওই শক্তির প্রয়োজন হবে, তাহলে তো আজ এই গ্রাম ছেড়ে বেরিয়ে যাওয়াটা উচিত হবে না। কিন্তু তবুও এগিয়ে চললাম। কিসের উদ্দেশ্যে আমি নিজেও জানি না, বাকিটা ভাগ্য বিধাতার উপরে ছেড়ে দিলাম। ভোরের প্রথম আলো ফুটে ওঠার সাথে সাথেই দেখলাম দূরে লালচে আভার দিগন্ত থেকে একটা গরুর গাড়ি এগিয়ে আসছে। একটু অবাকই হলাম যে এত ভোরে গরুর গাড়ি আসছে কোথা থেকে। আমি বিশেষ নজর দিলাম না, পাশ কাটিয়ে বেরিয়েই যাচ্ছিলাম। এমন সময় ভেতর থেকে একটা কণ্ঠ শুনতে পেলাম, এই 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 দাঁড় করাও, দাঁড় করাও, দাঁড় করাও। দেখলাম গাড়ির ভেতর থেকে নেমে এলো আরেকজন রক্তাম্বর পরিহিত তান্ত্রিক। মাথার কালো চুল ঝাঁকড়া, লম্বা দাড়ি গোঁফ, গলায় আর হাতের কবজিতে রুদ্রাক্ষের মালা, আর কপালে একটা লাল রক্ত তিলক। সে আমার সামনে এসে একবার ভালো করে দেখে নিয়ে বলল, এই তুমি তারানাথ চক্রবর্তী তো, রুদ্রপুর গ্রামের ছেলে? হ্যাঁ, কিন্তু তোমায় তো ঠিক চিনলাম না। কিন্তু চেনার কথা। রঘুনাথ শাস্ত্রীর কথা মনে আছে নাকি ভুলে গেছো? সত্যি বলতে আমার শুরু থেকেই মুখের গঠনটা কিন্তু চেনা চেনাই ঠেকছিল। এরপর সে যখন নাম বলল তখন মনে পড়ল আমার সেই গ্রামের ছোটবেলার কথা। রঘুদার সাথে আলাপ শুরু হয় এই তন্ত্র মন্ত্রের বিষয় নিয়েই। আমরা মাঝে মাঝেই গ্রামের পুকুর পাড়ে বসে এই সব নিয়েই আলোচনা করতাম। বেতাল কাণ্ড হওয়ার সময় যে সৌম্য সাধকের দেখা পেয়েছিলাম সেই বিষয়ে একমাত্র আমি তাকেই জানিয়েছিলাম। তারপর একটু বড় হওয়ার পর যখন আশেপাশের জিনিসপত্র, সংসার ধর্ম সম্পর্কে জানতে শিখলাম, তখন একদিন কানে এলো রঘুদা বাড়ি ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে গেছে। তার ঠিক বছর দুয়েকের মাথায় আমি নিজেও পুরোপুরি ওই পথের দিকেই পা বাড়াই। কিন্তু তার সেই মুখের সাথে এখনের মুখের কোনো মিল আমি খুঁজে পেলাম না। আমি একটু কাষ্ঠ হাসি হেসে বললাম, আরে রঘুদা, কি যে বলো, তোমায় কি করে ভুলবো? আসলে তোমায় কখনো এইভাবে তান্ত্রিক বেশে দেখিনি, আর এখানে দেখব বলে আশাও করিনি, তো তাই আর কি। কিন্তু আমি তোমায় ঠিক চিনেছি। তো এদিকে কোথায় যাচ্ছ? আমার জীবনের কোনো উদ্দেশ্য নেই রঘুদা, দু চোখ আর সময় যেদিকে নিয়ে যায় আমি সেদিকেই এগোতে থাকি। অতীব উত্তম কথা। এসো আমার গরুর গাড়িতে, যেতে যেতে কথা হবে। তুমি কি কোনো বিশেষ কাজে যাচ্ছ? তাহলে আমি তোমায়... হ্যাঁ, বিশেষ কাজই বলতে পারো। বেশ জটিল কাজ। কিন্তু তুমি যেও না ভাই, তোমায় আমার প্রয়োজন হতে পারে। তুমি থাকলে আমার অনেকটা সুবিধে হয় আর কি। যদি তোমার কোনো আপত্তি না থাকে তবেই। কয়েক মুহূর্ত স্থির হয়ে তাকিয়ে রইলাম রঘুদার দিকে। আমার মাথায় এলো সেই বৃদ্ধার কথাটা, নিয়তি আমায় টেনে নিয়ে যাবে সেইখানে। তাহলে কি রঘুদাই আমার সেই নিয়তি? আমার মাথার ভিতর তখন বারবার সেই বৃদ্ধার হাসি মুখটা ফুটে উঠছিল। কেমন একটা ঘোরের মধ্যে চলে গেছিলাম বলে মনে হলো। তবে হুঁশ ফিরল তারই ডাকাডাকিতে। শরীর ঠিক আছে তো? তুমি কি যাবে আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, যাবো, চলো। আমি ওনার গাড়িতে উঠে বসলাম। তখন সবে পূব দিক থেকে সূর্যদেব দেখা দিতে আরম্ভ করেছেন।
মৃদুমন্দ গতিতে গাড়ি নিজের গন্তব্যের উদ্দেশ্যে চলতে শুরু করলো। দুদিকের বাড়িগুলোতে তখনও গ্রামীণ প্রাণের রেশ জাগ্রত হয়নি। তা তুমি এদিকে কি করে? আমি তো ভ্রাম্যমাণ জীবন অতিবাহিত করি, দিক সময়ের জ্ঞান অত রাখি না। ওই যে বললাম, আমার দু চোখ আর মন যেদিকে নিয়ে যায় সেই দিকেই চলতে থাকি। মাঝে মাঝে আশ্রয়ের প্রয়োজন পড়লে শ্মশানে বা কোনো সাধুর আস্তানায় বা কোনো গৃহস্থের বাড়িতেই থেকে যাই। বাড়িতে শেষ কবে গিয়েছিলে? হ্যাঁ, গেছিলাম, তাও বছরখানেক আগে। মায়ের শরীর খারাপের খবর পেয়ে দেখতে গেছিলাম। এক সপ্তাহ মতো থেকে আবার বেরিয়ে এসেছি। আমিও অনেক বছর হলো বাড়ি যাই না। এই বিপদটা যদি কেটে যায় তাহলে একবার বাড়ি যাব। সে কি, কিরকম বিপদ? বিপদ বিপদ আর বলে বিপদ। আমি এই শালবনিয়া গ্রামের জমিদার উমাশঙ্কর চৌধুরীর বাড়ির দীক্ষা গুরু। বাড়ির কর্তা, গিন্নি, বড় মা, এমনকি বাড়ির মেয়েটা পর্যন্ত আমার কাছে 16 বছরের মাথায় দীক্ষা নিয়েছিল। আমি বিগত 7 দিনের জন্য একটু পাশের গ্রামে গেছিলাম। ওখানের শ্মশানে সাধুদের শ্মশানকালীর একটা যোগ সমাগমে যোগ দেওয়ার জন্য। গতকাল সকালে আমি একটা চিঠি পাই ওনার থেকে। সেই চিঠি পেয়ে আমি কাল রাতে পুজো শেষ হওয়ার সাথে সাথেই বেরিয়ে পড়ি। তুমি পড়ে দেখো যদি কিছু একটা করতে পারো। নাও। রঘুদা নিজের রক্তাম্বরের কোঁচা থেকে একটা ছোট্ট চিঠি বের করে আমার দিকে এগিয়ে দিল। বেশ মুক্তোর মতো হাতের লেখা ভদ্রলোকের। পড়ে দেখলাম সেই চিঠিটা। পত্রের শুরুতেই আমার প্রণাম জানাই ঠাকুরমশাই। গত 1 সপ্তাহ হতে আমার পরিবারে আমি বাদে বাকি সকলের মধ্যেই হঠাৎ করেই এক রোগের আবির্ভাব হয়েছে। কী বৃত্তান্ত সেটা চিঠিতে বিবরণ লিখে জানানো সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে কবিরাজ আর শহরের ডাক্তার এসে তাদের পরীক্ষা করে গেছেন। ওনাদের দুজনেই আপনার সঙ্গে যতটা দ্রুত সম্ভব যোগাযোগ করতে বলেছেন। কবিরাজ মশাইয়ের ধারণা এর পিছনে কোনো জটিল তান্ত্রিক অভিচার ক্রিয়ার সম্পর্ক রয়েছে, আর সহজাতই তা ওনার বিদ্যার বাইরে। প্রতিদিনের সাথে সাথে তাদের অবস্থাও সঙ্গীন হচ্ছে। যেহেতু বিষয়টা গুরুতর, তাই আমি আপনাকে অনুরোধ করছি, যদি আপনি একবার এসে দেখে যান তাহলে হয়তো ওরা এই বিপদ থেকে মুক্তি পাবে। আপনার অপেক্ষা থাকব। ইতি আপনার আশীর্বাদ প্রাপ্ত উমাশঙ্কর চৌধুরী। চিঠিটা পড়ে তো মনে হচ্ছে ভদ্রলোকের মধ্যে বেশ একটা হামবড়া ভাব আছে বলে মনে হচ্ছে, তাই তো? আসলে লোকটা ওরকম নয়, ভদ্র নম্র, শুধু কথাগুলো সোজাসুজি বলে দেন বলে এরকম মনে হয়। ওনার সাহায্যের প্রয়োজন, তাই উনি আমায় ডেকেছেন। স্বল্প কথায় যেভাবে বোঝানো সম্ভব সেভাবেই বলেছেন। বাকিটা তুমি দেখলে তুমি নিজেই বুঝতে পারবে। বলছি, আমরা কি তাহলে এখন ওনার বাড়িতেই যাচ্ছি? না, এত ভোরে যাওয়াটা ঠিক হবে না। আপাতত আমরা নাট মন্দিরে যাচ্ছি, সেখান থেকে ওনার বাড়ি যাব। দুলতে দুলতে একটা বট গাছের নিচে এসে গাড়িটা থামল। ছোট্ট একটা কালো পাথরের তৈরি নাট মন্দির রয়েছে সেইখানে। জানলা দিয়ে দেখলাম ভিতরে স্বয়ং মহাদেব স্থিত হয়ে আছেন। রঘুদা দরজা খুলে ভিতরে ঢুকলে আমিও প্রবেশ করলাম। ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা ভাব অনুভূত হলো। সে ভোরের পুজোর জন্যে ব্যবস্থা করতে থাকল। সূর্যদেব ততক্ষণে লাল হয়ে উদিত হয়ে গেছেন। গ্রামের স্বাভাবিক জীবন এখনো শুরু হয়নি। বেশ কিছুক্ষণ পর নীলকণ্ঠ ফুল, বেলপাতা আর আকন্দ ফুলের মালা, এই সব সহযোগে তিনি পুজোয় বসলেন। কিছুক্ষণ পর থেকেই বাইরে অল্প বিস্তর কোলাহল শুনতে পেলাম। বুঝলাম এইবারে গ্রামের স্বরূপে প্রাণ ভরে উঠেছে। পুজো শেষে স্বল্প কিছু প্রসাদ গ্রহণের পর যখন সূর্য হালকা শ্বেত রূপ ধারণ করে মাথার উপরে উঠেছে, তখন যাত্রা শুরু করলাম উমাশঙ্কর বাবুর বাড়ির দিকে। পথে যেতে যেতে আমি জিজ্ঞেস করলাম, উমাশঙ্কর বাবুর জমিদারি সত্ত্ব ছাড়া অন্য কোনো উপার্জনের রাস্তা আছে? আছে তো। ওনার মসলিন আর হাতের তাঁতের কাপড়ের ব্যবসা খুব ভালো রমরমিয়ে চলে।
কৃষকদের থেকে স্বল্প মূল্যে কিনে বিদেশিদের চড়া দামে সেই কাপড় বিক্রি করতেন। যদিও ব্যবসার গোড়াপত্তন ওনার ঠাকুরদার হাত ধরে, শুনেছি ব্রিটিশ সরকার ওনাকে রায়বাহাদুর উপাধিও নাকি দিয়েছিলেন। এছাড়া আখ থেকে গুড় তৈরির একটা ভাঁটা ছিল। এরপর থেকে ওই দুই ব্যবসা একাধারে ওনার ছেলে আর এখন উমাবাবু হাল সামলাচ্ছেন। এই মন্দিরটাও তো ওনাদেরই বানানো, ওনার ঠাকুরদার আমলে তৈরি করানো হয়েছিল। বুঝলাম। তা তুমি এখানের পুরোহিত হলে কি করে? বাড়ি ছাড়ার পর প্রথম 2 বছর আমি তো তোমার মতোই ভ্রাম্যমান জীবন কাটাচ্ছিলাম। কোথায় থাকতাম, কি করতাম, কিছুই খেয়াল থাকতো না, বুঝলে। মাঝে ইচ্ছে হয়েছিল কামাখ্যা দর্শন করার, ভালোই ভালো সেই ইচ্ছেটা পূরণ করেছি। এরপর মনে হলো এইভাবে ভ্রাম্যমান জীবন আমার দ্বারা সম্ভব নয়। কামাখ্যা থেকে শিক্ষার দীক্ষা দুই নিয়ে ফেরার সময় গুরুদেব বললেন নিজের মনকে একাগ্র করতে, সংসার না করলেও খুব গভীর তন্ত্র সাধনা বা সাধু সঙ্গ আমার দ্বারা সম্ভব নয়। তারপরেই ঘুরতে ঘুরতে তারাপীঠ মহাশ্মশানে উমাবাবুর সাথে আমার দেখা হয়। উনি তখন ওনার বাবার পিণ্ডদান করতে এসেছিলেন। সেখানেই জানতে পারি ওনাদের নাট মন্দিরে একজন পুরোহিতের প্রয়োজন। তখন আমি রাজি হয়ে যাই, আর তারপর থেকে তো একরকম এখানেই আছি। হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম এক জমিদার বাড়ির সামনে। আদতে জমিদার বাড়ি বললেও এখন সেই আভিজাত্যের ছাপ আর ছিল না। চারিদিকে সবুজ আর আগাছায় ঘিরে রেখেছে দোতলা ইট আর মাটির বাড়ি, সামনে বেড়া আর পিছনে আধ ভাঙা পাঁচিলের ঘেরাটোপ। সামনে সাজানো উঠোন, এক পাশে তুলসী মন্দির, অন্য পাশে ধানের গোলা আর গোয়াল ঘর। আমি বাড়িতে ঢোকার সাথে সাথেই একটা নোংরা আঁশটে গন্ধ নাকে পেলাম। রঘুদা আর আমায় বাড়ির ভেতরে ঢুকতে দেখে বাইরে দাওয়ায় বসে থাকা ভদ্রলোক উঠোনে নেমে এলেন। দীর্ঘ লম্বা চেহারা, মাথার চুল এলোমেলো, বয়স আন্দাজ 40-এর কাছাকাছি। পরনে একটা দীর্ঘ সাদা ফতুয়া আর কালো ধুতি। চোখের নিচে দুশ্চিন্তা এবং অনিদ্রার ছাপ সুস্পষ্ট। তিনি রঘুদাকে পা স্পর্শ করে প্রণাম করে এরপর আমার দিকে ফিরলেন, আর এই প্রথমবার ওনার রাশভারী কণ্ঠটা আমি শুনলাম। আমি তো শুধু আপনাকে ডেকেছিলাম ঠাকুরমশাই, কিন্তু ওনাকে তো ঠিক চিনলাম না। আমি তো চিঠির ব্যক্তিত্বের সাথে প্রথম সাক্ষাতেই বেশ অপ্রস্তুত হয়ে পড়লাম। তবে আমি ভদ্রলোককে যতটা ঠোঁটকাটা ভেবেছিলাম তিনি ততটাও নন। শুধু প্রশ্নগুলোকে অহেতুক আড়ম্বরের আড়ালে ঢাকেন না। রঘুদা নিজেকে একটু সামলে নিয়ে বলল, উমাবাবু ও আমার গ্রামের ছেলে, ভ্রাম্যমান তান্ত্রিক এবং আমার চেয়ে অনেক উঁচু মানের সাধক। আমি জানি না আপনার পরিবারের কি হয়েছে, তাই সাহায্য হবে এই ভেবেই নিয়ে এলাম। অধমের নাম তারানাথ চক্রবর্তী। আপনি যদি কিছু মনে না করেন তাহলে। আপনারা হাত মুখ ধুয়ে ভিতরে আসুন, ওদের সাথে দুজনকেই দেখা করাচ্ছি। তিনি আমাদের হাত মুখ ধোয়ার জল দিলেন। এরপর আমরা সিঁড়ি বেয়ে দোতলার ঘরে উঠতে থাকলাম। নিচে কেবল 2টো ঘর ছিল, একটা ওনার নিজের, আরেকটা চাকরদের জন্য। উপরের তলায় কেবল একটাই ঘর, বাইরে থেকে তালা বন্ধ করা। তিনি তালা খুলতেই আমার নাকে ধক করে আবারও সেই পচা আঁশটে গন্ধটা এলো। ঘরের সমস্ত জানালা বন্ধ করা, পুরো ঘর জুড়ে একটা নীরব অন্ধকার আর একটা চাপা ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। অন্ধকারে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। উমাশঙ্করবাবু দেওয়ালে ঝোলানো একটা লণ্ঠন জ্বালালেন। তার হলদে আলোয় দেখলাম ঠিক মাঝ বরাবর একটা খাটে 3 জন শুয়ে আছেন, 2 জন মহিলা আর 1 জন পুরুষ। প্রত্যেকের শরীর রুগ্ন এবং জরাগ্রস্ত। তাদের শরীর জুড়ে জায়গায় জায়গায় ঘা। বার্ধক্যের রেশ পড়ে গেছে 3 জনেরই উপর। চোখ দুটো ঘোলাটে, আর মনিটা কেমন সাদাটে হয়ে ছোট হয়ে এসেছে।
স্থির নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে উপরের দিকে। জায়গায় জায়গায় লালচে রক্ত জমাট বেঁধে কালচে চামড়ার মতো ফুলে উঠেছে। আর তিনজনের মুখ থেকেই গোঁ গোঁ করে গোঙানির স্বর ভেসে আসছে। অবস্থা এতটাই গুরুতর যে তাদের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছে না। ইনি উমাবাবুর মা, এ ছেলে আর তার স্ত্রী। আচ্ছা, ওনাদের এই অবস্থা হলো কি করে? সব বলছি, নিচের ঘরে আসুন। লণ্ঠনের বাতি নিভিয়ে দিলেন তিনি। মুহূর্তেই ঘরটা আবার অন্ধকার হয়ে গেল। তাদের মুখ থেকে গোঙানির শব্দটাও বেরোনো যেন বন্ধ হয়ে গেল। আমি আর কোনো কথা বলার সুযোগ পেলাম না, শুধু আঁচ করতে পারলাম এই জমাট অন্ধকার ঘরের দেওয়ালে কেউ যেন আড়ি পেতে আমাদের সব কথা শুনছে। গোপনে খলখল করে কৌতুকের হাসি হাসছে। আমরা ঘর থেকে বেরিয়ে এলে তিনি জিজ্ঞেস করলেন, কি তারানাথ ঠাকুর, আপনি কি কিছু বুঝতে পারছেন? আমি আসার আগেও এই বাড়িতে কয়েকদিন আগে দুজন এসেছিলেন। আমি তাদের বিষয়ে জানতে চাই। আমার কথা শুনে দুজনেই একসাথে অবাক হয়ে আমার দিকে ফিরলেন। বিশেষ করে উমাবাবুর চোখে মুখে তো বিস্ময় লক্ষ্য করেছিলাম। ওনাকে চুপ থাকতে দেখে রঘুদা নিজেও বুঝে গেল যে আমি সঠিক জায়গায় প্রশ্নবাণটা মেরেছি। ওনার মুখে একটা স্তিমিত প্রসন্নতার হাসি ফুটে উঠল। উমাবাবু দ্রুত নিজেকে সামলে নিয়ে বললেন, নিচের ঘরে চলুন বলছি। ঘরে তালা দিয়ে আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। আমার নাকে কিন্তু এখনো সেই আঁশটে শুকনো পচা গন্ধটা আসছে। কিন্তু রঘুদা হঠাৎই আমার কাছে ঘেঁষে ফিস ফিস করে কানে কানে বলল, আমি তাহলে ঠিক মানুষকেই এনেছি মনে হচ্ছে। ক্রমে একটু একটু করে বেলা পড়ে এসেছিল। আমরা ওনার নিচের ঘরে বসেছিলাম। একজন চাকর এসে চা রেখে গেছিল। মাথা নিচু করে উমাশঙ্কর বাবু বলতে শুরু করলেন, আমার নাম উমাশঙ্কর চৌধুরী, সে তো জানাই ছিল আপনার। আমার বাবা রাধারমন চৌধুরী। বছর তিনেক হলো বাবা মারা গেছেন। দীর্ঘ 50 বছর যাবৎ আমাদের এখানে জমিদারি রয়েছে। আমার ব্যবসার কথাও আশা করি আপনি শুনেছেন। আমি এবারে আসি মূল ঘটনায়। এই ঘটনাটা সপ্তাহখানেক আগের। তখন আমি বাড়ি ছিলাম না। ব্রিটিশ সাহেবদের সাথে কিছু লেনদেনের কারণে আমাকে দিন চারেকের জন্য কলকাতায় যেতে হয়েছিল। তখন একদিন সকালে এক তান্ত্রিক আমাদের বাড়ি এসে একদিনের আশ্রয় চেয়েছিলেন। মা, ছেলে আর বৌমা ছিল, তাই আশ্রয় দেওয়া হয়েছিল। সেই তান্ত্রিক নাকি সারাদিনে কিছুই মুখে দেননি। জানলা দিয়ে মা দেখেছিলেন তিনি নিজের ঘরে মাটি দিয়ে কী সব করে যাচ্ছেন। রাত হতেই তিনি মায়ের কাছে বললেন, মা, আমায় এক বাটি চাল আর কিছু শুকনো কাঠ, সর্ষে আর অল্প আতর দিতে পারেন? আমার মা মুখ্য সূক্ষ্ম মানুষ ঠাকুরমশাই। তিনি অত কিছু না বুঝে জিনিসগুলো ওনাকে দিয়ে দেন। সেদিন রাতে অবশ্য বিশেষ কিছুই হয়নি। তবে পরের দিন তিনি যাওয়ার আগে মাকে বলে গিয়েছিলেন, পাপের বোঝা অনেক বড়, তুমি কি সইতে পারবে মা? মুক্তিই তো এখন একমাত্র উপায়। ভয় নেই, ভয় নেই, আমি আছি। স্বাভাবিকভাবেই মা তখন কিছুই বুঝতে পারেননি। তান্ত্রিক চলে গেলেন, কিন্তু উনি ওনার নাম ধাম কিছুই জানিয়ে যাননি। ঘটনার 2 দিন পর আমি গ্রামে ফিরে আসি। মা আমায় সব কিছু খুলে বলেন, কিন্তু আমিও ঠিক বুঝতে পারি না। এই ঘটনার দিন 5 পর একদিন সকালে আমি গরুগুলোকে খাওয়াচ্ছিলাম। তখনই এক থুরথুরে জরাজীর্ণ বুড়ি আমার দরজায় এসে দাঁড়ালেন। কথা নেই বার্তা নেই তিনি উঠোনে এসে বলতে আরম্ভ করলেন, গন্ধ, গন্ধ, খুব বাজে গন্ধ আসছে। এই বাড়িতে আমায় আজকে থাকতে হবে বলে মনে হচ্ছে। সে কি তীক্ষ্ণ কর্কশ গলার স্বর। বাড়ির ভিতর থেকে 3 জনই বেরিয়ে এলো। আমি ওনাকে প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম ঠিকই, কিন্তু ওনার সব থেকে বেশি নজর ছিল আমার মায়ের উপর। কারণ উনি আমার সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মায়ের দিকে তাকিয়ে। কে আপনি? কি চাই আপনার? তোর রাউ সন্ধিক্ষণে বসে আছে। নিজের করা পাপের বোঝা
পরিবারের সবাইকে বইতে হবে। আপনি ঠিক কি বলতে চান একটু ভালো করে বলবেন? ওর ওই এরে মাথায় ওইসব ঢুকবে নি। আমি আজ এখানে থাকবো। বাড়ির মাপটা একটু বেশি লাগছে। কেন, এখানে থাকার কি হয়েছে? তোকে বললে তুই বুঝবি? হ্যাঁ, রুদ্র মাতঙ্গী আসবে বলে। কথাটা শুনে আমার মাথায় রাগ চড়ে গিয়েছিল। একে তো এই বুড়ির কথা আমার মাথায় ঢুকছে না, তারপর কি সব বলে থাকতে চাইলেন। আমি বাধা দিতে গিয়েছিলাম, কিন্তু মা থামিয়ে দিলেন। আশ্চর্যের বিষয় লাগলো, বুড়ি নিজেও সারাদিন কিছু খেলেন না, শুধু আমাদের বাড়ির চারপাশে ঘুরতে থাকলেন আর কি সব মাপতে থাকলেন। রাতের বেলা যখন আমরা খেতে বসেছি, উনি ঠিক একই জিনিস চেয়ে বললেন, আমাদের বাড়ির মাপ নাকি একটু বেশি আছে, একটু নজর রাখতে। বিষয়টা আমরা কেউই বুঝলাম না। তিনি আতর, হলুদ, চাল আর সর্ষে এইসব নিয়ে নিজের ঘরে ঢুকে গেলেন। পরের দিন সকালে উঠে দেখলাম তিনি ওনার ঘরে নেই, চলে গেছেন। তারপর থেকে ওনাকে আর কখনো দেখিনি। আর তার ঠিক পরের দিন থেকেই এই জিনিস শুরু হলো। প্রথমে ছেলে, তারপর ছেলের বউ, আর সবশেষে মায়ের। প্রথম দিকে শরীরে ঘা দেখা দিতে শুরু করলো। শহরের বড় ডাক্তার এনে দেখালাম, কিন্তু কোনো রোগ ধরতেই পারল না। তারপর আমাদের গ্রামের কালীনাথ কবিরাজকে দেখালাম। তিনি এসে যা দেখলেন আর যা বললেন, তাতে করেই আমি রঘুনাথ ঠাকুরকে ডাকি। কারণ তিনি বলেছিলেন, এই জিনিস কোনো সাধারণ রোগ নয়, কোনো বিশেষ তান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োগ করা হয়েছে ওনাদের উপরে। এতক্ষণ ধরে এক নাগাড়ে বলে তিনি উঠে গিয়ে ঘরের কোণে রাখা ঘটি থেকে ঢক ঢক করে জল খেয়ে নিলেন। আমাদেরও চা খাওয়া হয়ে গেছিল বলে চাকর এসে কাপ নিয়ে গেল। প্রথমত উনি বললেন শরীরের ভিতরে কোনো রোগের লক্ষণ নেই, সম্পূর্ণ বাহ্যিক। আর দ্বিতীয়ত তিনি আমায় একটা জিনিস দেখিয়েছিলেন, যেটা আপনাদের দেখালে হয়তো আপনারাও বুঝতে পারবেন। আসুন আমার সঙ্গে। তিনি আমাদেরকে নিয়ে বাড়ির পিছনের দিকে গেলেন। এদিকটা বেশ জংলা জাতীয়। হাঁটতে হাঁটতে যখন আমরা পাঁচিলের সামনে এলাম, তখন থমকে দাঁড়িয়ে পড়লাম। আমরা দেখলাম একটা গণ্ডি করে ভিতরে সেই শ্মশান বুড়ির দেখিয়ে দেওয়া রুদ্র মাতঙ্গীর মণ্ডল আঁকা। তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চাল, হলুদ আর কালো সর্ষে। মাঝে পোড়া ছাইয়ের স্তূপ থেকে পোড়া পোড়া উগ্র গন্ধ পাচ্ছিলাম। তিনি আমায় জিজ্ঞেস করলেন, এবারে কিছু বুঝতে পেরেছেন তারানাথ ঠাকুর? পেরেছি, সবটাই বুঝতে পেরেছি। কিন্তু যেটা বুঝতে পারছি না সেটা হলো কেন কেন কি এমন পাপ আপনাদের? মুহূর্তের মধ্যে দেখলাম ওনার মুখটা পাংশু হয়ে গেল। মাথা নিচু করে তিনি অত্যন্ত মৃদু ভঙ্গিমায় বললেন, সেটা একান্তই আমাদের পারিবারিক ব্যক্তিগত বিষয়, তার সাথে এর কি সম্পর্ক? আপনি আমার পরিবারকে বাঁচাতে এসেছেন, সেইটি করুন। কথাটা শুনে রাগটা আমার মাথায় ধক করে চড়ে গেল। আমি সহজে নিজের স্নায়ু নষ্ট করি না, কিন্তু সেদিন ভদ্রলোকের কথা বলার ধরনে আমার বেশ একটু রাগই হচ্ছিল। খালি মনে হচ্ছিল তিনি যেন আমার কোনো রকম পরীক্ষা নিচ্ছেন। আমি ওনার সামনে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বললাম, উমাশঙ্কর বাবু, আপনার পরিবারের প্রাণ বিপন্ন। আপনি হয়তো রুদ্রমাতঙ্গীর বিষয়ে বিশেষ কিছু জানেন না, কিন্তু আমি বুঝি এই মণ্ডলের গুরুত্ব কিন্তু আমার জানা আছে। কাজেই আমার কি জানলে চলবে আর কি জানলে চলবে না, সেটা আমি আপনার থেকে বেশি ভালো করে জানি। পরিবারের কোন পাপের কথা বলা হচ্ছে এখানে, সেটা আমার জানা প্রয়োজন। রঘুনাথ ঠাকুর, এই কথাটা না হয় আপনি নিজের মুখে বলুন। কথাগুলো বলে তিনি দ্রুত পায়ে ঘরে চলে গেলেন। দুপুরের রোদটা চড়া হয়ে এতক্ষণে মাথার উপরে উঠে এসেছে। পুকুর থেকে আমরা দুজন স্নান সেরে দুপুরের আহার সম্পন্ন করলাম। উমাবাবু খাওয়ার পর উপরের ঘরে তাদের কাছে গিয়ে বসেছেন। এদিকে রঘুদা আমায় বলতে শুরু করল, ঘটনাটা আজ থেকে বছর 5 আগের। তখনও ওনার বাবা বেঁচে ছিলেন।
ব্রিটিশদের অত্যন্ত তোষামোদ করে চলতে চলতে নিজের অনেক সম্পত্তি করেছিলেন, যার কিছুটা এখন তুমি দেখছো। যাই হোক, তখন থেকেই একটু একটু করে জায়গায় জায়গায় ব্রিটিশদের জন্য খণ্ড খণ্ড হলেও বিদ্রোহের আগুন জ্বলতে শুরু করেছিল। ব্যতিক্রম ছিল না আমাদের শালবনিয়া গ্রামও। অলোক ঘোষ বলে এক বাঙালি বিপ্লবীর বাড়ি ছিল এখানে। তার পরিবার বলতে তার মা, বাবা, স্ত্রী আর এক ঘর ছাড়া পাগল দাদা ছিল। সে মাঝে সাঝে লুকিয়ে এখানে আসতো। শুনেছি সে সময় এক সাহেবকে কলকাতার গঙ্গার ঘাটে বোমা মেরে উড়িয়ে দিয়ে ফেরার হয়েছিল। তারপর থেকেই ইংরেজ পুলিশ তল্লাশি করতে শুরু করে দেয় তার বিষয়ে। দিন যায়, রাত যায়, না অলোকের পরিবার না পুলিশ কেউই তার খোঁজ পায় না। শেষে সময়ের সাথে সাথে পুলিশের তল্লাশিতে একটু ঢিলেমি পড়লে তার সুযোগ কাজে লাগিয়ে এক রাতে অলোক বাড়ি ফেরে। কিন্তু সে হয়তো জানতো না যে সমগ্র কলকাতা শহরের চোখে ধুলো দিয়ে এলেও খোদ তার জন্মভূমি তার সাথে বেইমানি করবে। সেদিন গভীর রাতেই পুলিশ খোঁজ পায় তার বিষয়ে, আর ঘুমের ঘোর থেকে টেনে নিয়ে আসে অলোক ঘোষকে। সমগ্র গ্রামের লোকেরা মুহূর্তের মধ্যে জেগে যায়। ব্রিটিশ পুলিশ তাদের সবার সামনে অলোক ঘোষকে গাছের সাথে বেঁধে জীবিত পুড়িয়ে দেয়। তার পরিবারকে ঘরবন্দি করে রাখে বেশ কয়েক মাস। একদিকে তাদের জীবিত থাকা দুষ্কর ছিল, তেমনি মরে যাওয়া ততই কঠিন। অলোক যে এসেছিল সেটা নিশ্চয়ই ওনার বাবাই খবর দিয়েছিলেন। সে তো জানা কথাই। একদিকে যখন দেশ জুড়ে বিক্ষোভ তৈরি হচ্ছে স্বাধীনতার জন্য, তখন আমাদের নিজেদেরই লোক বিপ্লবীদের ধরিয়ে দিচ্ছে। এর চেয়ে দুঃখজনক আর পাপ কাজ কি আছে? জন্মভূমির এবং স্বজাতির প্রতি বিশ্বাসঘাতকতা। আচ্ছা, এরপর তার পরিবারের কি হলো? এরপরের ঘটনা একটু অদ্ভুত রকমের। ব্রিটিশ পুলিশ পাহারা একটু একটু ঢিলে হতে শুরু করলো। তারপর সময়ের সাথে সাথে একদম উঠেই গেল। কিন্তু তারপরেও তাদের কেউ ঘর থেকে বেরোতে দেখত না। সন্দেহের বশে একদিন সকালে বেশ কয়েকজন তাদের বাড়ি যায়। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বারবার ডাকাডাকি করা সত্ত্বেও কেউ দরজা খুলল না। শেষমেশ দরজা ভাঙা হলো। দেখা গেল 3টে অচেতন দেহ খাটে শুয়ে আছে। মুখ থেকে সাদাটে গ্যাজলা বেরোচ্ছে। লোকজন জড়ো হয়ে গেছে। হঠাৎ কোথা থেকে একজন তান্ত্রিক গোছের কে যেন এলো। সকলে ওনার রাস্তা ছেড়ে দিল। বাড়ির ভেতর ঢুকে কোনো কথা না বলে 3টি মৃতদেহ অনায়াসে সে নিজের ঘাড়ে তুলে নিয়ে চলে গেল। কেউ কোনো টু শব্দ উচ্চারণ করল না। এমনকি এই বাড়ির বড় কর্তাও নয়। হ্যাঁ, তিনি তো মনে মনে ভেবেছেন যে আপদ বিদেয় হয়েছে। যাকে তো ওই তান্ত্রিককে দেখতে কেমন ছিল একটু বলা যাবে? অবশ্য যদিও আমি আন্দাজ করতে পেরেছি যে তিনি কে ছিলেন। কেমন দেখতে বলতে সত্যি কেউই বলতে পারেনি। ওনার চলে যাওয়ার সাথে সাথেই সবাই যেন একরকম ঘোরের মধ্যে ছিল। কারোরই মনে নেই সেই চেহারার কথা। কিন্তু অনেকে বলে উনি নাকি ওই আলোকের দাদা ছিলেন। বর্তমান নাম কি যদিও আমরা জানি না, তবে আমার স্থির বিশ্বাস যে এই বাড়িতে শুরুর দিন যে তান্ত্রিক এসেছিলেন তিনি ওই অলোকের দাদাই ছিলেন। প্রতিশোধ নেওয়ার জন্য এই বাড়িতে ওই টোপ রেখে গেছিলেন। ঈর্ষা, লোভ, ক্ষয় এসবের পরিণাম কিন্তু একই, মৃত্যু। কথাটা শুনে তিনিও ঘাড় নেড়ে বললেন যে তিনিও এই রকমটাই আন্দাজ করেছিলেন। ক্রমেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। পড়ন্ত সূর্যের আলোয় আমরা সবকিছুই খুলে বললাম উমা বাবুকে। এর কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া সম্ভব নয়।
পাপের ভাগীদার অনেককেই হতে হয়, আর সেটা নির্ধারণ করে নিয়তি। উমাবাবু, যদি আপনারা সকলে এই যাত্রায় প্রাণে বেঁচে যান, তাহলে প্রার্থনা করবেন যে ওই বৃদ্ধার সাথে আপনাদের আবার দেখা যেন হয় এবং ওনাকে উপযুক্ত সম্মান আপনারা দেখাতে পারেন। কারণ আপাতত ওনার জন্যেই আপনার পরিবার শেষ হয়ে যায়নি। উনি রুদ্রমাতঙ্গী মণ্ডলের বাইরে গণ্ডি করে সেই শক্তিকে সাময়িক দুর্বল করে দিয়ে গেছেন, যার জন্য সেই অভিচার ক্রিয়া সম্পূর্ণ শক্তিতে মারণাঘাত করতে পারেনি। কিন্তু কিন্তু আমাদের হাতে বেশি সময় নেই। আমরা আজ রাতেই এর বিপরীত প্রক্রিয়া শুরু করব। কিন্তু কিন্তু একটা সমস্যা আছে উমাশঙ্কর বাবু। দেবী রুদ্রমাতঙ্গী আপনার পরিবারের জীবন ফিরিয়ে দেবেন, কিন্তু পরিবর্তে ওনাকে ভোগ প্রদান করতে হয়। আর উনি ভোগ হিসেবে নেন কাঁচা মাংস এবং রক্ত। আরো ভালোভাবে বললে, একজন সুস্থ জীবিত মানুষের মৃত্যুর বদলে মৃত্যু। মুহূর্তেই ওনার মুখটা পাংশু হয়ে গেল। আমরা তিনজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম দালানে। এক রাস জমাট নীরবতা ঘিরে ধরল। কিছুক্ষণ পর তিনি একটা কাষ্ঠ হাসি হেসে বললেন, বেশ ঠাকুরমশাই, আমার আপনার উপরে ভরসা আছে। আপনি যখন বলেছেন তখন এটাই ওনার বিধান হবে হয়তো। আর বাবার করা পাপের ভাগ না হয় আমিই নেব। ওরা সবাই সুস্থ হয়ে যাক, এইটাই আমার শেষ ইচ্ছা। রঘুদার কথা শেষ হওয়ার সাথে সাথে এক ঝাঁক পাখির দল লালচে আকাশের বুক বেয়ে উড়ে গেল। এই প্রথম আমি উমাবাবুর মুখ থেকে হামবড়া ভাবটা উধাও হয়ে গিয়ে একটা সূক্ষ্ম ভক্তি, ভয় এবং অনুশোচনার মিশ্র ভঙ্গিমা লক্ষ্য করলাম। মনে মনে হয়তো ওই বৃদ্ধার প্রতি প্রণাম জানালেন। সন্ধ্যার অন্ধকার নেমে আসতে আমি ওনাকে কিছু জিনিস আনতে বললাম। সান্ধ্যকালীন হাট থেকে জিনিসগুলো তিনি এনে দিলেন। ক্রমে রাতের অন্ধকার একটু একটু করে গাঢ় কালচে হয়ে এলো, আর আমরা ওনাদের তিনজনকে উপরের বন্ধ ঘর থেকে বের করে এনে বাইরের দাওয়ায় রাখলাম। পরিবেশটা বেজায় থমথমে আর একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। আমি প্রয়োজনীয় উপকরণ নিজের সঙ্গেই রেখেছিলাম। তিনটে নিথর নিস্তেজ দেহ উঠোনে শুয়ে আছে। তাদের মুখ থেকে গোঁ গোঁ করে গোঙানির শব্দ বেরোচ্ছে। আমি নিজের মনে মনে একবার শ্মশান বুড়ির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে কাজ শুরু করলাম। প্রথমেই তিনটে দেহকে ঘিরে আমি চারিদিকে চারটে প্রদীপ জ্বালালাম। তারপরে তার ভিতরে আঁকলাম রুদ্রমাতঙ্গী মণ্ডল। এরপর থলে থেকে বের করে আনলাম সেই কালচে মন্ত্রপুত পাথর। তিনটে দেহকে মণ্ডলের ভিতরে রেখে তাদের সামনে সেই পাথরকে রাখলাম। তারপর নিজের কালো উর্নির সঙ্গে অল্প একটু অংশ ছিঁড়ে আগের মতো আঙুলে বাঁধলাম। তারপর শুরু হলো এক একটা ধাপ। সেগুলো আগেই বলেছি বলে আবার বলে ঘটনার মাধুর্য আমি নষ্ট করছি না। সমস্ত প্রক্রিয়া করার পর এইবার শুরু হলো আসল কাজ, বিপরীতমুখী তিন শক্তির প্রয়োগের কাজ। একটু একটু করে আমার মনে হলো আমার শরীরের ভিতরে কেউ যেন প্রবেশ করছিল, আর আমার গলার মাদুলিটা একটু একটু করে গরম হয়ে আসছে। তার সাথে সাথে আমার সম্পূর্ণ শরীর অদ্ভুতভাবে কাঁপতে শুরু করল। আমি আমতা আমতা করে বললাম, রঘুদা, ওদের তিনজনের পায়ের তলায় কেটে রক্ত বের করে আনো। রঘুদা আমার কথানুযায়ী আমার থলে থেকে ছোট্ট ছুরিটা বের করে এনে ওনাদের তিনজনের পায়ের তলায় কাটা দাগ করল। চামড়া ভেদ করে রক্ত বেরিয়ে আসতে থাকলো। আমি বললাম, প্রত্যেকের থেকে 7 ফোঁটা করে রক্ত নিয়ে উমাশঙ্কর বাবুকে ভেতরে নিয়ে গিয়ে শোধন করো। এরপরের ঘটনা আমার আর কিছুই মনে নেই। অনেকক্ষণ ধরেই চোখের সামনেটা কেমন ঝাপসা হয়ে এসেছিল। এইবারে পুরোপুরি অন্ধকার হয়ে গেছিল।
তাই বাকি ঘটনাটা আমি রঘুনাথ দাদার কথানুযায়ী সাজিয়েই বলছি তোমাদের। ওনারা ভিতরে যাওয়ার সাথে সাথেই আমার চোখের মনি উল্টে গেছিল। আমি আমার সারা শরীরে ছাই ভস্ম মাখতে শুরু করেছিলাম। এদিকে উমাশঙ্কর বাবু একটা লাল ধুতি পরিধান করে এলে রঘুদা ওনাকে 3 জনের 7 রক্তের মিলিত মিশ্রণের টিকা পরিয়ে দিলেন। উমাবাবু টিকা পরিধান করে বাইরে বেরিয়ে আসার আগে তাকে বলেছিলেন, রঘুনাথ ঠাকুর, আমি ছাড়া আমার পরিবারটাকে দেখে রাখার মতো কেউ নেই। আমি আশা করব আপনি ওদের খেয়াল রাখবেন। আপনি আমাকে অন্য বাসস্থান দিয়েছেন উমাবাবু। আমি আপনার পরিবারকে আমার পরিবারের মতোই দেখাশোনা করব। এরপরে ওনারা বাইরে এসে দেখলেন আমার অবস্থা নাকি আরও সঙ্গীন। আমি পুরো শরীরে ছাই আর সিঁদুর মেখে খলখল করে হাসছি। চোখে কোনো মনি নেই, সাদাটে অংশটা লাল হয়ে উঠেছে। গলার পরিধেও একটা মাদুলি ঈষৎ নীলাভ হয়ে জ্বলছিল। আমি তখন নাকি অদ্ভুত মেয়েলি কণ্ঠে কথা বলছিলাম, যদিও আমার মনে হয়েছিল কণ্ঠটা আসলে রুদ্রমাতঙ্গী দেবীর কণ্ঠ। আমি ওনাদের বাইরে আসতে দেখেই উন্মাদের মতো হাততালি দিয়ে খলখল করে কর্কশ ভাঙা কণ্ঠে হাসতে হাসতে বলেছিলাম, এই তো আমার বুক চলে এসেছে। আয় 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 আয়, আমার কাছে আয়। রঘুদা বলেছিল, আমার মুখ থেকে ক্রমাগত কষ বেরোচ্ছিল উমাবাবুকে দেখে। উমাবাবু গণ্ডির ভিতরে প্রবেশ করে বসলেন। আমি ছুরিটা ওনার দিকে এগিয়ে দিয়ে বললাম, পাপের প্রায়শ্চিত্ত কাউকে না কাউকে তো করতে হবেই বাপ। আমি তোর পরিবারের প্রাণ ফিরিয়ে দেব, কিন্তু আমার কাজের ভোগ না নিয়ে যে আমি যেতে পারবো না। আমার সাথে শেষ মন্ত্র উচ্চারণ করে নিজেকে নিবেদন করবি। এরপরে আমি উঠে এসে উমাবাবুর মুখে এবং অর্ধাঙ্গ জুড়ে ভালো করে সিঁদুর আর হলুদ লাগিয়ে দিলাম। ওনাকে একটা কালী ফুলের মালা পরিধেয় করালাম। সব শেষে ওনার বাঁ হাতে একটা বিল্লপত্র ধরিয়ে বললাম, নিজের বাঁ হাতটা ওই পাথরের উপর রাখ। এবারে আমি যা যা মন্ত্র বলবো সেগুলো তুইও বলবি। ক্রং মাতাম নৈশা কালেম দ্রোহা সল রুদ্রেশি ত্রামূর্ভা নৈর্মে কালত শ্রীং। ত্রং মাতাম নৈশ্রা কলেম দ্রোহা स्वैलर्द्रेशी त्रम ঊর্ধ্বান্বৈর্মে কালথ স্ট্রিং। রঘুদা বলেছিল, আমি মন্ত্রোচ্চারণ করতে করতে প্রথমে নিজের ছাই মাখা মুখে সিঁদুর আর হলুদ মাখলাম। তারপর একরকম টলতে টলতে উঠে উদ্ভট ভঙ্গিতে নৃত্য শুরু করেছিলাম। নৃত্য করতে করতে ওনার চারপাশে ঘুরে চলেছিলাম। শালাত্রাং নৈষাদ্রাভে রৌমমাতাং ক্রৈশনাল রিঙ্ঘাদ্রুষ্মৈরকালেম উশ্রৌনৈতত্রং রুদ্রে মাতাং সৌমানিপ্রাহ। श्वलात्रं निश्वाद्राभिर्रौम मातम कृष्णाल रिंहाद्रुः स्मेरकालेम उस्रय नैथ त्रम्बरुद्रे मातम सौम निब्राह। এরপর আমি নিজের হাতে উমাবাবুর হাতের শিরা চিরে রক্ত বের করেছিলাম। উজ্জ্বল গাঢ় লালচে রক্ত আমার চোখের সাদাটে ভাবকে রক্তিম আভায় মেলে ধরেছিল। আমার কণ্ঠ থেকেই খলখল করে বেরিয়ে আসছিল পৈশাচিক অট্টহাসির সুর। উমাবাবুর হাত থেকে বেরিয়ে আসা রক্ত আমি মুখে, চোখে সর্বত্র মাখলাম। কালচে ছাই, হলুদ এবং সিঁদুরের আভার মতন মাখা মুখে রক্ত নিয়ে এক অস্বাভাবিক বিভৎস মুখমণ্ডল তৈরি হয়েছিল আমার। উমাবাবু আর কোনো কথা বলতে পারেননি।
তিনি একটু একটু করে ঝিমিয়ে পড়ছিলেন। শরীর অসাড় হচ্ছিল ওনার। শিরা থেকে বেরিয়ে আসা রক্ত ওনার স্নায়ুকে দুর্বল করেছিল একটু একটু করে। শরীরটা একটু একটু করে ঝুঁকে পড়ল সামনের পাথরের দিকে। আর আমিও ওনার মাথার চুল ধরে টেনে মুখটা উপরে তুললাম। জিভ বের করে চোখ বিস্ফারিত করে আমি ওনার কপালে রক্ত তিলক পরিধেয় করালাম। অর্ধস্তিমিত চোখে তিনি আমায় কিছু একটা বলতে চেয়েছিলেন, কিন্তু স্বাভাবিক আমি তখন সেই জিনিস বোঝার মতো পর্যায়ে ছিলাম না। উল্টে পাগলের মতো হাসতে হাসতে উচ্চারণ করলাম, Traumatam shurilonoirme, krishaushma kalot rudre, urmitrashadrim nushra, sholmatangi krom droimo, noimra kalango shrodriva, roshamatam nibrahro, atmanam ahuti. শেষ মুহূর্তে আবার আমি লাফাতে লাফাতে সেই পাথরের সামনে বসে মাথা ঠুকে ঠুকে কাঁপতে কাঁপতে উমাবাবুর হাতের রক্তমাখা কালী ফুল অর্পণ করলাম। এরপর আমি সেই অদ্ভুত মেয়েলি কণ্ঠে চিৎকার করে বললাম, জয় মা রুদ্র মাতঙ্গী, জয় মা রুদ্র মাতঙ্গী, জয় মা রুদ্র মাতঙ্গী। এরপরে আমার শরীরও ধীরে ধীরে স্তিমিত হয়ে এলো। আমি সেই পাথরের সামনেই ঝিমিয়ে পড়তে পড়তে অজ্ঞান হয়ে গেলাম। রঘুদা দেখল উমাবাবুর শরীরটা কাঁপতে কাঁপতে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। ওনার হাতের শিরা থেকে বেরিয়ে আসা রক্ত গণ্ডির ভিতরে থই থই করছে। এখন রঘুদা কেবল একা দাঁড়িয়েছিল রিক্ত হয়ে। হঠাৎ করে এক মুহূর্তের মধ্যে সবকিছু স্তব্ধ হয়ে স্বাভাবিক হয়ে গেল। রাতের স্বাভাবিক স্তব্ধতা নেমে এসেছিল। উঠোনের সামনে 5টা দেহ সারি করে পড়ে আছে, 4টি জীবিত আর একটা মৃত। যখন চোখ খুললাম তখন দেখলাম একটা ছোট্ট চালাঘরের মেঝেতে শতরঞ্চি পেতে শুয়ে আছি। সামনের দৃশ্যটা শুরুতে একটু ঝাপসা হলেও ধীরে ধীরে স্পষ্ট হলো। ঘরটা চিনতে পারলাম। ঘরটা উমাবাবুর বসার ঘর। বাইরে থেকে সূর্যের মিঠে আলো জানলা দিয়ে ঘরে ঢুকছে। কয়েকটা চীনা পাখির ডাক শুনতে পেলাম। তার সাথে নাকে এলো ধূপের একটা কড়া গন্ধ। আমি উঠে বসতেই দরজা খুলে রঘুদা ভিতরে ঢুকে জিজ্ঞেস করল, এখন তোমার শরীর কেমন লাগছে? কিছুটা ঠিকঠাক লাগছে, তবে শরীরটা এখন একটু ভারী ভারী লাগছে। একটু ভারী ভাব লাগবেই, সত্তার ভার উঠে গেলে একটু ভারী ভাব লাগবেই। কাল রাতে কি হয়েছিল? আমার তো কিছুই খেয়াল নেই রঘুদা। বুঝলাম। ধীরে সুস্থে উঠে বাইরে এসো, দেখে যাও তোমার কাল রাতের কীর্তি। আমি এরপরে কোনো মতে উঠে বাইরে এসে থমকে গেলাম। উঠোনে বেশ কয়েকজন লোক জড়ো হয়েছে, আর মাঝখানে শুয়ে আছেন উমাশঙ্কর বাবু। ওনার সারা শরীরটা শ্বেত চাদরে ঢাকা, মাথার কাছে রজনীগন্ধা ফুলের মালা, আর চারপাশে জোড়া করে ধূপ লাগানো। আমি ধপ করে দাওয়ায় বসে পড়লাম। তুমি কি এখন চলে যাবে তারানাথ? আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। উমাবাবু মারা গেলেন, বাকিরা কোথায়? উপরের ঘরটা কাল রাতে পরিষ্কার করে ওনাদের শুয়ে এসেছি। আগের থেকে অনেকটা সুস্থ আছে, তবে সম্পূর্ণ সুস্থ হতে আরো সময় লাগবে। তবে আমি ভাবছি অন্য কথা। উমাবাবুর মৃত্যুর কথাটা ওনাদের বলবো কি করে? যাই হোক, তুমি একবার গিয়ে দেখে আসবে। না থাক, আমার শরীরটা একটু চনমনে হওয়া দরকার। আমি এখন একটু বেরোবো রঘুদা। আমি আর সেখানে দাঁড়ানোর মতো অবস্থায় ছিলাম না। যেহেতু একদম শুরুর দিকের ঘটনা,
তাই এইসব ক্ষেত্রে মানসিকভাবে দৃঢ়তা আমার তখনও আসেনি। যতটা দ্রুত পেরেছিলাম ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলাম। যাওয়ার আগে রঘুদাকে প্রণাম করতে গেলে সে আমায় ধরে ধরা ধরা কণ্ঠে বলল, প্রণামের প্রয়োজন নেই তারানাথ। যা বিপদ ছিল সেটা হয়তো তুমি না থাকলে আমি সমাধান করতে পারতাম না। এখন আমিও আর এখানে থাকবো না, আবার হয়তো তারাপীঠে ফিরে যাব। তবে তোমার সাথে এই ঘটনাটার সাক্ষী থেকে নিজেকে ধন্য মনে করলাম। ভালো থেকো তারানাথ। তুমিও ভালো থেকো। আমি আর সেখানে অপেক্ষা করিনি। হাঁটতে হাঁটতে ওনার বাড়ির পিছনের দিকের রাস্তা দিয়ে চলে এসেছিলাম মূল রাস্তায়। দূরে গাছগাছালি দিনের স্বাভাবিক উষ্ণ বায়ুর রেশ মেলে ধরেছে প্রকৃতির বুকে। আমি দেখলাম ওনার বাড়ির পিছনের জংলা জায়গাটায় এখন শুধু এক রাস ছাই আর ভস্ম ফেলে রাখা আছে। আমি সেই শ্মশান বুড়িকে মনে মনে প্রণাম জানিয়ে এগিয়ে চললাম। এরপর থেকেই শুরু হলো আমার বাদবাকি যাবতীয় শক্তির সংগ্রহের জীবন, বা ভালোভাবে বললে তারানাথ তান্ত্রিকের মূল তান্ত্রিক জীবনের মুখ্য ভাগ। এতদূর বলে তারানাথ স্তব্ধ হলেন। ওনার মুখ সামান্য নিচু, কিন্তু পুরো মুখ জুড়ে অতীতের স্মৃতিচারণ থেকে ফিরে আসার সুখস্মৃতির মধুর আমেজ লেগে রয়েছে। কয়েক মুহূর্তের জন্য আমরাও বেশ চুপচাপ হয়ে রইলাম। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এরপর আর কখনোই রঘুদা এবং উমাবাবুর পরিবারের কোনো খোঁজ আমি পাইনি। তবে শুনেছিলাম রঘুদাকে উমাবাবুর ছেলে বারবার থেকে যেতে বলেছিলেন। যদিও রঘুদা থাকেনি, সে নাকি সবকিছু হিসেবপত্র বুঝে নিয়ে আবার তারাপীঠ মহাশ্মশানে চলে গেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, আমি এরপর প্রায় 4 বার তারাপীঠে গেছি, মহাশ্মশানে রাতও কাটিয়েছি, কিন্তু কখনোই আর রঘুদার দেখা পাইনি। এমনকি ওখানকার সবচেয়ে বৃদ্ধ তান্ত্রিকও জানান যে ওই নামের কেউ কখনো এখানে ছিল না। যা বাবা, তাহলে উনি গেলেন কোথায়? একটা জলজ্যান্ত মানুষ তো উধাও হয়ে যেতে পারে না? দেখো, আমার মন বলে সে কখনো তারাপীঠে আসেইনি। সে কামাখ্যায় ছিল আদি সময় থেকেই। মাঝে কয়েকদিনের জন্য হয়তো তারাপীঠে এসেছিল, কিন্তু তারপরে আবার ফিরে গেছে কামাখ্যাতে। আর ওই শ্মশান বুড়ি, ওনাকে আর দেখেছেন? উনি তো বলেছিলেন যে আপনি ঠিক সময়ে জেনে যাবেন উনি কে, তো সেটা জানতে পেরেছেন? আমার প্রশ্নে তিনি হাসতে হাসতে আবার একটা পাশিংশ ধরালেন। ধূসর ধোঁয়ার কুণ্ডলীর মধ্যেও দেখলাম ওনার কৌতুকের দৃষ্টি সরাসরি আমার মুখের ওপর পড়েছে। ছাইটা সামনের নারকেলের মালায় গুঁজে দিয়ে তিনি বললেন, আমি ওনাকে আর কখনো দেখিনি ঠিকই, কিন্তু আমার দীর্ঘ ভ্রাম্যমান জীবনে আমি অনেকবার ওনার কথা শুনেছি। এমনকি জীবনের শেষ সময়ে এসেও ওনার সেই একই বিবরণ আমি শুনেছি। মানে কি, ওনারও বয়স বাড়ে না নাকি? দেখো, তুমি যেভাবে ভাবতে চাও সেটা তুমি ভাবতেই পারো, তবে আমি বলবো তাদের বয়স বাড়ে, কিন্তু সময়ের কালচক্রের ঊর্ধ্বে চলে গেছেন তারা একটা নির্দিষ্ট বয়সের পর। আচ্ছা, আরেক দিক থেকে ভাবলে আমরা কি এটা বলতে পারি ঠাকুর যে অমর জীবন ওনারই অংশ? কথাটা হঠাৎ করেই আমার মাথায় আঘাত করল। তবে তারানাথ কি উত্তর দেবেন তা আগে থেকেই জানা ছিল, এবং তিনিও আমায় নিরাশ করলেন না। না হে না, অমর জীবনের তুলনা কারোর সাথে হয় না। জাগতিক সত্তার কোনো শেষ যদি থেকে থাকে তবে সেটা হলো অমর জীবন। তার জন্ম মৃত্যু না হয় আমাদের কাছে অজানাই থাক। আমি তো আগেও বলেছি, কিছু জিনিস অজানাই থাক না, এতে জীবন সরস থাকে, জীবনে আনন্দ থাকে। সব জেনে ফেলতে নেই।
শুনছিলেন অর্ণব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও রুদ্র মাতঙ্গীর জাগরণ। তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলেন অমিত। বিভিন্ন চরিত্রে সৌর, উর্নিশা, নিলয়, সোমা, সৌম্যজিৎ, জ্যোতির্ময় এবং সায়ম। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর আপনার কেমন লাগছে বা আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন।